এই যে রিপোর্টার হিসাবে তোমার যে জার্নিটা শুরু, এটা কোথা থেকে শুরু হলো? এক অদ্ভুত কাহিনী আছে জানো তো। তো একটা অ্যাসাইনমেন্টে অফিস থেকে বাধ্য হয়ে পাঠিয়েছিল। চলে গেলাম এনআরএস হাসপাতাল, ওখান থেকে কঙ্কাল একটা চুরি করে নিয়ে চলে এলাম। মানে আমি দেখাতে চাইলাম যে কত সহজে কঙ্কাল পাচার হয়। খুব মনে আছে সেদিন এবিপিতে মমতা ব্যানার্জি বসেছেন আর চ্যানেলটা এটা নিয়ে আমার শো হচ্ছে, তখন আমার টিআরপি বেশি তুমি রিপোর্টিং করতে গেছো এবং তোমার ফিল হচ্ছে আজকের হয়তো আমি বেঁচে নাও ফিরতে পারি। হয়েছিল। আমরা না কাউকে তেলিয়ে কখনো চলিনি, খুব হার্ড খবর করতাম। পুলিশ তোলাবাজি করছে, তারা ছবি তুলছি। 2020-তে যেটা মেন গণ্ডগোলটা শুরু হলো, মানে ঘুম থেকে উঠিনি তখন, সকাল 5:30 বাজছে, এরকম কিছু একটা। সবিকুল, তোমার বাড়ির চারধারে তো পুলিশ ঘিরে ফেলেছে। লাইভ টেলিকাস্টের মধ্যে যেটা ধরা পড়ে গেছিলো, ওরা একটা প্যাকেট এনেছিল, সাদা প্যাকেট। সেটা আমার মেন গেটটার একটা ওপরটা খুলে সেখান দিয়ে ফেলছে। কি ছিল ওর মধ্যে? আমাকে, আমার ওয়াইফকে পর্যন্ত তুলে নিয়ে চলে এলো, বাচ্চাদেরকেও নিয়ে চলে এলো। বাচ্চাদেরকে বলছে হোমে পাঠিয়ে দেবো, মানে ওদেরও জেল। মানে আমি আরামবাগ জেলে, ওকে করে দিল বর্ধমান জেল। ও তো খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওর একটা সময় মনে হয়েছিল, কিন্তু আমার বেরোনোর একটা ভালো ইতিহাস আছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ন্যারেটিভ প্রচুর পরিমাণে পুশ করা হয়। বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের উপর অনেক অত্যাচার করা হয়। তুমি টিএমসির আমলে বেশি সেফ ফিল করছো নাকি বিজেপির আমলে বেশি সেফ ফিল করছো? আমি তো এখানে এবার এসব- বলছে যে কুরবানি নাকি বন্ধ করে দিয়েছে। এখন কুরবানি কিরকম পর্যায়ে চলে গেছে জানো? তুই কত টাকা দিয়ে গরু কিনেছিস, দেখ তার থেকে বেশি টাকা দিয়ে আমি কিনেছি। এটা কিন্তু কুরবানি না। যেমন আমি শুভেন্দুর ওই যে স্লোগান, হিন্দু হিন্দু ভাই ভাই, আমি সেটাকে সমর্থন করি মুসলিম হয়েও। কেন? আগের সরকার আমলে তুমি বলো না, মুসলিমদের কোথায় দেখতে পাও? একটা হচ্ছে সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন মিঠুন বলছি পডকাস্ট শো। আর আজ আমাদের গেস্ট শফিকুল ইসলাম, যাকে আমরা আরামবাগ টিভির সূত্রে সবাই চিনি। তো দাদা, কেমন আছো? চলছে। আমাকে ডেকেছো, এটা একটা বিরাট ব্যাপার। তোমার ভিডিও দেখি, খুবই ভালো। তুমি এসছো, এটাও আমাদের জন্য একটা সৌভাগ্য, কারণ তুমি বিশেষ একটা পডকাস্ট করো না। আমার জীবনে প্রথম অভিজ্ঞতা আর কি, যে কোনো স্টুডিওতে বসে এরকম বসা। আমি দেখি এখন সব নতুন পডকাস্টে সব এসছে ভিডিও, আমি ভাবি যে কি করে হয়। তো দেখলাম ভালো, সেট আপটা ভালো। মানে আমিও একটা এরকম করতে পারলে ভালো হবে আর কি। সেট আপ তো নতুন, কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা তোমার থেকে অনেকটাই পিছিয়ে আছি। আমি তোমার কাছ থেকে একটু তোমার মানে এই যে রিপোর্টার হিসাবে তোমার যে জার্নিটা শুরু, এটা কোথা থেকে শুরু হলো? এক অদ্ভুত কাহিনী আছে জানো তো। আমার তখনও মানে গ্র্যাজুয়েশন রেজাল্ট আউট হয়নি। আমি এমনি হাঁটতে হাঁটতে গড়িয়াহাট দিয়ে যাচ্ছিলাম, গড়িয়াহাট। তো তখন না দুটো পত্রিকা বের হতো, একটা হচ্ছে মানে কর্মসংস্থান, কর্মক্ষেত্র। তো তখন যারা মানে পড়াশোনাটা করতেন তারা সবাই মোটামুটি পত্রিকাটা নিতেন, চাকরি কিছু পেতে হবে। আর চাকরির খবর থাকতো, পরে তো চাকরির খবর সব উঠে গেছিলো। তো একটা পত্রিকা নিয়েছিলাম, কর্মসংস্থান বা কর্মক্ষেত্র যে কোনো একটা। তো ওতে দেখলাম একটা আর্টিকেল লেখা ছিল। আর্টিকেলটা ছিল মানে মানে মিডিয়ার ব্যাপারে সব রিয়াকশান, যারা মিডিয়া জগতের লোক তাদের সব এক একটা করে লেখা। তো সেখানে একজনের একটা লেখা, খবর এখনের যার ডিরেক্টর ছিলেন অভিজিৎ দাশগুপ্ত, তো ওনার একটা লেখা ছিল মিডিয়া সম্পর্কে। তো সেখানে লেখার মধ্যে একটা জায়গায় ছিল যে আমরা কিছু ট্রেনি ছেলে নেব, ওয়ার্ড ভিত্তিক, কলকাতা পুরসভার যে ওয়ার্ড আছে ওয়ার্ড ভিত্তিক। তো তাদেরকেই নেব, আসতে হবে না অফিসে, ওখানে বসেই তারা কাজ করবেন, ওখানকার খবর টবর দেবেন। তো ট্রেনি বা কি একটা নাম দেওয়া হয়েছিল, আমি জানি না এক্স্যাক্টলি। তো তাদেরকেই আমরা নেব যাদের পলিটিক্যাল একটু যোগাযোগ আছে আর পুলিশ প্রশাসনে একটু যোগাযোগ আছে। তখন না টেলিভিশন একটা বিরাট ব্যাপার ছিল। তখন তো ক্যামেরা ছিল না, টেলিভিশনের একটা বিরাট ব্যাপার। টেলিভিশনে কারো ইন্টারভিউ চললে মনে হতো তার একটা অটোগ্রাফ নিই, এই টাইপের ছিল তখন ক্যামেরা। তো আমি দেখলাম যে এরকম বলা হচ্ছে। তখন আমি থাকতাম ওই জাভেদ খানের এলাকা, তপসিয়া 66 নম্বর ওয়ার্ড। এখন যেখানে বুলডোজার কেসটা হচ্ছে, বুলডোজার চলে, যত ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আমার চোখে দেখা, ওখানে কীভাবে গজিয়ে উঠেছিল। তো আমি তো গ্রাম থেকে এসেছি, একবারে আরামবাগ, ওখান থেকে আমি জাস্ট এখানে এইচএস দিয়ে চলে এসেছিলাম এখানে পড়াশোনা করতে। আমাদের গ্রামের একজনের কারখানায় থাকতাম,
কারখানায় থাকতাম। আমার বাবা অন্য একটা কারখানায় কাজ করতেন ওই বন্দল গেটের কাছে তিলজলা। আচ্ছা আর তপসিয়া আর বন্দল গেটে একটু ডিস্টেন্স আছে। বাবা একটা কারখানায় কাজ করতেন লেবার, ওখানে খেতাম আর পাড়ার লোকের কারখানার ওখানে শুতাম, পড়তাম। খুব কঠিন সময় গেছে। তো এবার এসেছি, তো আমার কি কানেকশন, না পুলিশ আছে না পলিটিক্যাল কিছু আছে। আমার একটা কাহিনী আছে, বললে হয়তো অনেকে হাসবেন। আমি দেখলাম যে আমার এত ইন্টারেস্ট লাগলো যে আমাকে ওখানে যুক্ত হতে হবে কাজে, কিন্তু আমি কানেকশানটা কী করে তৈরি করব, দেখাতে তো হবে। আমি বললাম তৈরি করার একটা কৌশল করা যাক। আমি জানি না তারা এখনও বেঁচে আছেন, শুনলে আবার কিছু ভাববেন কিনা, আমি একবারে বলে দিচ্ছি। রবীন দেব ছিলেন তখন ওই এলাকার এমএলএ, রবীন দেব। তো আমি ঠিক করলাম যে রবীন দেবের সঙ্গে একটু আমার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তারপর আমি ওখানে রেফারেন্স দেবো। তো যোগাযোগটা কী করে করবো, আমি খোঁজ করলাম এখানে রবীন দেব কোথায় বসেন। বললে অমুক ক্লাবের অমুক দিনে শুক্রবার সকালে আসেন। আমি চলে গেলাম, লোকটাকে আগে দেখে এলাম ভালো করে। দেখে এসে কিছুই বলিনি সেদিনে। দেখে এসে একটা বাড়িতে একটা কবিতা লিখলাম, ছন্দে মিলিয়ে মিলিয়ে কবিতা তার সম্পর্কে। পরের ডেটে গিয়ে জাস্ট ওটা দিয়ে চলে এলাম। স্যার একটা আমার লেখা, কে কী পরিচয় কিছুই দিইনি, জাস্ট দিয়ে চলে এলাম, এটা একটু দেখবেন। চলে এলাম। তারপরে আমি পরের ডেটে ফের গেছি, সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বলছি স্যার আপনি এটা পড়েছেন? ও হ্যাঁ তুমি লিখেছো না, খুব ভালো লিখেছো। যে কোনো একটা কবিতা ওনাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। উনি তখন টোটাল লিখতাম আর কি, আমি কবিতা লিখতাম সেই সময়। তোমার নাম কি, কোথায় থাকো, অমক তমক পরিচয় হয়ে গেল। তো এরকম পরিচয় যে হয়ে গেল, কিছুদিন কাটতে কাটতে এবং ওখানে যখন আইসি ছিলেন তিলজলা থানার, তার সঙ্গে ওই সেম প্রসেসে ওনার কাছে আমি এন্ট্রি নিলাম। প্রথমে দেখা করলাম, পরিচয় করলাম, সাহিত্য নিয়ে একটু করলাম, যোগাযোগ হয়ে গেল। তো আইসিকে আমি আর কিছু বলিনি নতুন করে, মানে ওই ব্যাপারটা নিয়ে। কিন্তু রবীন দেবকে একদিন বললাম যে স্যার এরকম ব্যাপার, ওয়ার্ড ভিত্তিক একজন এরকম নেওয়ার কথা হয়েছে। তো ওখানে বলা হচ্ছে পলিটিক্যাল যোগাযোগ থাকলে একটা সুবিধা হবে, তাকে প্রেফারেন্স দেওয়া হবে। আমি জানি না যে ওনার সঙ্গে ওনার অত যোগাযোগ। কে অভিজিৎ? কে অভিজিৎ? তারা মনে করি হ্যাঁ অভিজিৎ দাশগুপ্ত তো ওনারে। আচ্ছা কবে যাবে? না আপনি বলে দিলেই তাহলে যাবো একদিন। বললো ঠিক আছে তুমি কালকে এসো। এখানে চিঠি লিখে দিয়েছেন। আমার তো রেফারেন্সের বলার নিয়ে কথা, উনি অভিজিৎকে উদ্দেশ্য করে চিঠি লিখে দিয়েছেন যে অভিজিৎ আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, তুমি একটু দেখো। চিঠিটা নিয়ে যেয়ে ওখানে দিয়েছি, আমার কাছে কবে থেকে জয়েন করবে। আচ্ছা, মানে ম্যানেজার নেমে এসে বলছেন কবে থেকে জয়েন করবে। ডাইরেক্ট আমি কোথা থেকে কোথায়, মানে মানে কীরকম হয়ে গেল হঠাৎ করে কানেকশন ছিল। ওয়ার্ডে থেকে কাজ হয়ে গেলাম ওখানকার স্টাফ, রাতারাতি। কিছুই বুঝি না তখন টেলিভিশনের টেলিভিশন কী খবর কিছুই বুঝি না। আমার খুব মনে আছে অভিজিৎ দাশগুপ্ত আমাকে প্রশ্ন করছেন, তুমি তো মুসলিম, তুমি ইসলামিক মানে মুসলিম স্টোরি করতে পারবে? আমি মাথা নেড়ে বলেছিলাম হ্যাঁ, কিন্তু স্টোরি মানে যে খবর সেটাই বুঝতাম না। আমি স্টোরি মানে কোনো গল্প হয়তো বলছেন, মানে তখন যে খবরকে স্টোরি বলা হয়, নিউজকে স্টোরি বলা হয় মিডিয়াতে, দেখবে স্টোরিটা। আমরা মেনস্ট্রিম মিডিয়ায় কাজ করি। তো হ্যাঁ বলে দিলাম। তো এই করে না একটা লং জার্নি। আরও কাহিনি লম্বা হয়ে যাবে, ভিডিও শুনলে হয়তো ভালো লাগবে। আমি যখন ওখানে ঢুকলাম না, প্রথমে আমি মানে খবরের সেকশনে ছিলাম না। আমাকে দেওয়া হলো একটা কুইজ প্রোগ্রামে। তখন জ্যাম জমাট বলে একটা হতো, রোড শো হতো, রাস্তায় গিয়ে ওই কোশ্চেন করা, আনসার নেওয়া, স্কুলে। তো আমি তার অর্গানাইজার ছিলাম। কিন্তু অর্গানাইজার থাকলেও আমি কিন্তু না ওই সময়ের মধ্যে সব শিখে ফেলেছিলাম। ক্যামেরা অপারেট, আমি একমাত্র ছেলে যে ক্যামেরা থেকে লোকের বাড়িতে পৌঁছানো পর্যন্ত টোটাল টেকনিক্যাল পার্ট জানি। ধরো ক্যামেরা, রেকর্ডিং, এডিটিং, কেবল নেটওয়ার্কে কীভাবে লাইন যায়, বাড়িতে লাইন কানেকশানটা পর্যন্ত এটা আমি জানি। টেকনিক্যালি আমি সব দিকটা জানি, একদম জিরো থেকে। আমি নিজে কেবল অপারেটর ছিলাম একটা সময়, এই জন্য সব এই দিকটা গুলে খেয়েছি। তো এবার কী হলো, আমার অন্য প্রোডাকশানে দিল, আমার খুব ইচ্ছে সাংবাদিক হওয়ার। তখন আমি দেখছি সবাইকে সাংবাদিকতা করতে, তা বুঝে গেছি অনেকটা, কিন্তু আমাকে রিপোর্টার হিসেবে বের করা হচ্ছিল না। তো রিপোর্টার হিসেবে বের করা হচ্ছিল না, কিন্তু আমার ইচ্ছা খুব রিপোর্টার হওয়ার। এটা একটা কৌশল আছে। হঠাৎ করে সব 24 আওয়ার্স চ্যানেলগুলো আসতে শুরু করলো। তখন স্টার আনন্দ, জি24, তখন 24 ঘন্টা,
যখনই ওই চ্যানেলগুলো আসতে শুরু করলো, আমাদের ওই খবর এখন যে প্রোডাকশন হাউস ছিল বাংলা, এখন ছোট্ট একটা কেবল চ্যানেল ছিল, ওখানকার সব সিনিয়র রিপোর্টাররা সব চাকরি পেয়ে গেলেন ওখানে। স্টার আনন্দ প্রাইভেটে, পুরো সব ওখানে চলে গেলেন। না, এটাও প্রাইভেট, সবাই ওখানে চলে গেলেন। পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আমাদের খবর এখনের যে হাউসটা ফাঁকা হয়ে গেল। তখন আমি দেখলাম ফাঁকা এই সময় রিপোর্টার হতে হবে। তো আমাকে ফাঁকা যেহেতু হয়ে গেছে, আমাকে কয়েকটা অ্যাসাইনমেন্টে অফিস থেকে বাধ্য হয়ে পাঠিয়েছিল। তো আমি দেখলাম বাধ্য হয়ে পাঠানো হয়েছে বটে, কিন্তু আমাকে যে পাঠিয়েছে, আমাকে কিন্তু এখান থেকে এমন একটা কাজ করতে হবে, স্টোরি করতে হবে, আমাকে না রিপোর্টার থেকে আর বসাই। তো আমি কতগুলো স্টোরি করলাম, মানে তখন ভিজুয়াল স্টোরি করতাম। আমি একটা স্টোরি করেছিলাম কলকাতার পরিবর্তন, একটাও ভয়েস ওভার ছিল না, শুধু ভিজুয়ালি বলতে, মানে ভিজুয়ালগুলো এতটাই মানে সিঙ্ক করতে করতে গিয়েছিলাম। অভিজিৎ দাশগুপ্ত দেখেই একেবারে মানে এতই খুশি হয়েছিলেন, আমাকে পরপর অ্যাসাইনমেন্ট দিতে শুরু করেন। তো এইভাবে রিপোর্টার খানিকটা হয়ে গেলাম। তো রিপোর্টার হয়ে গিয়ে শুরু হলো ওখান থেকে জার্নি, খানিকটা শিখলাম। তারপর আমি চ্যানেল 10-এ ঢুকলাম। তখন সুদীপ্ত সেনের চ্যানেল 10, এখন তার নাম নিলে হয়তো অনেকে খারাপভাবে দেখবেন। তখন আমরা কি আর বুঝি, উনি তখন বড় একটা ফিনান্স কোম্পানি চ্যানেল চালাচ্ছেন। তার আগে অন্য চ্যানেল 10 ছিল। অ্যাকচুয়ালি সুদীপ্ত সেনের চ্যানেলটার নাম বলে আমি বেশি কাজ করিনি। তার শুরুটা যেখানে হয়েছিল, শান্তনু বলে একজন ছিলেন, তার চ্যানেলটার শুরু থেকে আমি কাজ করতাম। তখন অনেকেই কাজ করতেন, পিউ, এখন যে পিউ কাজ করছেন, অনেকেই কাজ করতেন, তারা এখন অন্য জায়গাতে আছেন। ওখানে এক কাহিনী আছে। ওখানে যখন আমি খবর এখন থেকে ওখানে গেলাম, খবর এখনে অতটা ভালো হচ্ছিল না, ওদের বন্ধ হয়ে গেল অনেকটা। তখন আমি ওখানে যখন গেলাম, ওখানে আবার রিপোর্টার হিসেবে এন্ট্রি পাচ্ছি না। বলছে রিপোর্টার আমাদের এখন লাগবে না। আমি তাহলে বলে, তুমি একটা কাজ করতে পারো, তুমি ডেস্কে এসো, রিপোর্টার এলে তুমি তার রিপোর্টগুলো লিখে, যেমন হয় না এডিট টেবিলে দেওয়া, তাই যাই এন্ট্রি, যাই হোক এন্ট্রি হলেই হলো। তখন মানে আমি যাতে ভালো কাজ করি, দেখাতে পারি, আমি না যে কোনো রিপোর্টার ঢুকলেই সঙ্গে সাথে তার ডিটেলসটা নিয়ে লিখতে শুরু করে দিতাম। মানে কাজ দেখাতে হবে তো। কিন্তু রিপোর্টারের থেকে ডেসক্রিপশন নিয়ে লিখছি বটে, কিন্তু আমার রিপোর্টার হওয়ার তো ইচ্ছে, রিপোর্টার আমাকে হতেই হবে, ফিল্ডে আমাকে বেরোতে হবে। তো কী করা যায়? হঠাৎ করে একটি মেয়ের বিয়ে এসে গেল, ওই রিপোর্টার, সে কিন্তু রিপোর্টার, সে এখন কাজ করছে আনন্দবাজারে, সুদীপ্তা বলে নাম। ওর বিয়ে হচ্ছে, মানে বিয়ে ছুটি নেবে 1 সপ্তাহ। তার আগে আমি আরেকটা কৌশল করেছি, এত খোলামেলা বলে ফেলছি, লোক অনেকে হাসবে। বলো না। এখন আমাকে রিপোর্টার বেরোতে হবে বলে, আমাকে তো রিপোর্টার, আমার যে অনেক যোগাযোগ আছে, সেটা আমি কী করে এস্টাবলিশ করবো আমার বসকে। তো চ্যানেলটা যখন প্রথম খুলেছিল, চ্যানেলটার যিনি হেড ছিলেন, তিনি নন বেঙ্গলি ছিলেন। এখানে বাংলায় ততটা কানেকশান তার, মানে খুব বেশি কানেকশান ছিল না। তখন মুম্বাই অ্যাটাকটা হয়েছিল সেই সময়, 2008-এর। তো টকশোতে গেস্ট লাগবে। তো গেস্ট এখন ওনারা কীভাবে কানেকশান করবে বুঝে উঠতে পারছেন না। আর আমি খবর এখনে থাকাকালীন, মানে খবর এখন এমন একটা হাউস না, ছোট্ট হাউস হলেও একটা প্রেস্টিজিয়াস হাউস। খবর এখনকে বলা হতো কলকাতা ময়দানের এরিয়ান ক্লাব, মানে ওখান থেকে শিখে সব বড় বড় জায়গায় খেলেন। খবর এখনে সুমন দে, অঞ্জন দা, অনেকেই বড় বড় সব চ্যানেল চালাচ্ছেন বা চালিয়েছেন। তবে অনেকের সঙ্গে মুখ পরিচিত ছিল, কিন্তু মানে একেবারে সব বিরাট কানেকশান বাই ফোন ছিল না। আমি কি করতাম, যখনই কোনো টকশোর ব্যাপারটা আসতো, আমি বলতাম, রাজেশ দাতার নাম ছিল, আমি বলতাম, তাহলে তো এই টকশোটা তাহলে ইনাকে লাগবে, তো তোর কানেকশান আছে? হ্যাঁ আমার কানেকশান আছে, কিন্তু আমার নেই কানেকশান। আমি বলে দিতাম হ্যাঁ কানেকশান আছে। তো বলে দিয়ে তাহলে তুই যোগাযোগ কর। আমি কী করতাম, তখন গণশক্তির একটা ডায়াল ছিল, গণশক্তির একটা ডায়াল, সবার ফোন নাম্বার থাকতো। এখন বের করে কিনা জানি না, প্রত্যেক বছর একটা এরকম মোটা ডায়াল ছিল ফোন নাম্বারের। আমি ডায়াল থেকে নাম্বার জোগাড় করে এবার আমি মানে ফোন করতাম, দাদা আমি চ্যানেল 10 থেকে বলছি। আমার নিজের পরিচয়টা দিতাম না, আর চ্যানেল 10 মানে তো একটা অফিস, তো বললে তো শুনবেন না মানুষ। তো ওখান থেকে ফোন করতাম যে কোনো গেস্টের জন্যে, সে পলিটিক্যাল লোক হোক আর যাই হোক। ও হ্যাঁ বলুন, চ্যানেল 10 একটা এরকম শো আছে, সন্ধ্যায় আসতে হবে। তো যখনই ওনারা আসতেন, অফিসের দিকে ঢুকতেন, তখন পার্ক স্ট্রিট আমাদের অফিস ছিল, গেটের কাছাকাছি ডিরেক্টলি ঢোকা যেত না, রেলিং ছিল, অনেকটা দূর থেকে ঘুরে আসতে হতো। আর আমি ওই দূরের ওখানটায়, যেমন তোমাদের মেয়েটি দাঁড়িয়েছিল আমার জন্যে, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর দাঁড়িয়ে থেকে যখনই উনি নামতেন গাড়ি থেকে, আমি আলাপ করে নিতাম। আলাপ করে নিয়ে আমি ফোন করেছিলাম, তিনিও তো গুরুত্ব দিয়ে কথা বলবেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফোন করেছিলাম। দিয়ে যখন আমি গেটটা দিয়ে এন্ট্রি নিতাম, আমার বস তখন কাঁচ দিয়ে ওদিক থেকে দেখতে পেতো, শুনতে পেতো না কি কথা হচ্ছে, দেখতে পাওয়া যেত। আমি যখন গেট দিয়ে এন্ট্রি নিতাম, তার সঙ্গে এমন মানে কথার ভাব দেখাচ্ছি, উনি হচ্ছেন এর বিরাট পরিচিতি আছে।
কিন্তু আমার কোনো পরিচিতি নেই, ফার্স্ট টাইম দেখা হচ্ছে তার সঙ্গে। এমন মাথা নাড়তে নাড়তে ঢুকছি, আমাকে কী বকছি কোনো ঠিক নেই। উনি ওখানে দেখছেন এ তো হেভি কানেকশান মনে হচ্ছে। এরকম করে 1 মাস চালিয়েছি। 1 মাস মানে তখন মানে এরকম সব শোয়ের আমি তখন কন্ট্যাক্ট করছি ডেস্কে কাজ করতে করতে। বস ভাবলে এ তো বিরাট ছেলে, এ তো বিরাট কানেকশান, ওটার রাজ্যে মানে কলকাতায় এত বড় বড় টপ সব লিডার। তো যেই ওই মেয়েটির বিয়েটা ছুটি নিল, তখন বললো এই ছবিগুলো তো অনেক বিরাট কানেকশান আছে, ওকে রিপোর্টার হিসেবে 1 সপ্তাহ বের করো। আমি থাকলাম এই সুযোগ, আমাকে 1 সপ্তাহে এমন কিছু খবর করতে হবে যে আমাকে না বসাতে পারে। চলে গেলাম NRS হাসপাতাল কলকাতার, ওখান থেকে কঙ্কাল একটা চুরি করে নিয়ে চলে এলাম। কঙ্কাল চুরি বলতে চুরি না, মানে আমি দেখাতে চাইলাম যে কত সহজে কঙ্কাল পাচার হয়। আচ্ছা, একটা যে কোনো মানুষ গেলেই মানুষের কঙ্কাল কিনতে পারে, নিয়ে চলে যেতে পারে। আমি সেটাকে স্টিং অপারেশন করলাম। খুব কঠিন কাজ ছিল এটা, অফিসে কাউকে বলিনি। এটা কি টিএমসি সরকারের আমলে না CPIM এর সরকারের? এটা ছিল, আমি কোন সময়ের কথা বলছি, চ্যানেল 10, হ্যাঁ না, ওরা ওই আমলে বাম আমলে। মানে আমি হাসপাতাল থেকে যে বডি পাচার হয়, বেওয়ারিশ লাশগুলো কঙ্কালে হয়, আমি সেটা একদম ডোমের সেই মর্গ থেকে ঢুকে নিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, টাকা ছিল না, অফিসেও বলা ছিল না, অফিস বললে যেতে দিত না, টাকা ছিল না। আমি বলেছিলাম যে আমার ওই গাড়িতে আমার দাদা বসে আছে, ও গাড়ি থেকে নামছে না, ব্যাগটা নিয়ে চলো, ওই গাড়িতে গেলেই টাকাটা দিয়ে দেবো। NRS হাসপাতাল গেছো কখনো? না, আমি দেখবে মর্গে একদিকে, মাঝখানে একটা খেলার মাঠ, আর আমার ঠিক অ্যাঙ্গেলে ওই দিকে গাড়িটা রেখেছি, ওখান দিয়ে বেরোনো যায়, আর মগটা এই কোণে। আমি বললাম চলো, ওই যে গাড়ি দেখতে পাচ্ছ, দাদা ভয় আসছে না, ওখানে আমাকে একটা ছেলেকে নিয়ে সাথে পাঠাও, ওখানে গিয়ে আমি দিয়ে দেবো। যেই মাঠের মাঝখানটায় এসেছি, ছেলেটাকে বলছি এই দেখি তো কতটা ভারী দেখি। আর ওখানে আমি বলেছিলাম ড্রাইভারকে, তুমি গাড়ি কিন্তু একদম হাত দিয়ে থাকবে। দিয়ে একবার ব্যাগটা নিয়ে ফিরে দিয়ে দিয়েছি, আবার ঠিক কাছাকাছি এসে বলছি ওই আরেকবার দিকে কতটা ভারী। ওই যে আমি ব্যাগটা নিয়েছি, নিয়ে শর্ট করে গাড়িতে ঢুকে পড়েছি। ক্যামেরাম্যানও ওখানে আমার আসল ক্যামেরাম্যান বসেছিল। ও তখন, আমি যখন ঢুকছি, ও তখন ক্যামেরাম্যান করে বার করছে। এই ছেলেটা ভয় খেয়ে গেছে, তো ও দাঁড়িয়ে গেছে। আমি ঢুকো সবাই নিয়ে চলে এসেছি মল্লিক বাজারে। এই মৌলালিতে এসে অফিসে ফোন করছি, কঙ্কাল নিয়ে চলে এসেছি। কী করছে না বলে কেন করলি এসব, কী হতো না হতো, তখন হই হয়ে গেছে। তো যা লয়ারের একটা বাইট নিয়ে আই, কী ব্যবস্থা করে ওই যে দেখানো হলো। আমার খুব মনে আছে সেদিন ABP-তে মমতা ব্যানার্জি বসেছেন, আর চ্যানেল 10 এটা নিয়ে আমার শো হচ্ছে। তখন আমার TRP বেশি, আমাকে ওখানে বসিয়ে করছে। প্রথম মার্ক করলাম ওইটা অফিসে যে আমি রিপোর্টার হতে পারি। তারপরে জল চুরির কেসে একটা স্টিং অপারেশন করলাম। কীরকম? যে কর্পোরেশন জল মানুষ পাচ্ছে না, কিন্তু আপনি টাকা দিলেই আপনার বাড়িতে জল পৌঁছে যাচ্ছে, ট্যাঙ্ক সমেত। সে কন্ট্যাক্ট করে ভিডিও করে গাড়ির পিছনেই যাচ্ছি, সে তাকে ফোন করছি অমুক জায়গায় এসো, তার পিছনে ফলো করতে যাচ্ছি গাড়ির পিছনে আমরা। সে জল ভরা থাকে, সে বুঝতে পারছে না, তাকে আমি ফোন করেছি, জল ভরছে, সে গাড়ি এগোচ্ছে, তার পেছনে আমার গাড়ি হয়ে যাচ্ছে। গিয়ে তাকে ধরে লাস্টে ধরে সেটা স্টিং করেছিলাম। এই কয়েকটা স্টোরি মার্ক করে গেল। যে মার্ক করে গেল বললো ওই মেয়েটা বিয়ে হয়ে ফিরে এলো, বললো একে আর বসানো দরকার নেই, একে রিপোর্টারই করে দাও। সেই যে রিপোর্টারের জার্নি হয়ে গেল, তারপর থেকে একাধিক স্টোরি, বড় বড় জায়গায় যাওয়া, তারপর থেকে একটা পরিচিতি লাভ করলাম। সেখান থেকে কলকাতা টিভিতে এলাম, কলকাতা আমাকে ডাকলো চ্যানেল 10 থেকে। সুদীপ্ত সেন যখন চ্যানেল 10টা নিলেন, আমি জাস্ট 1-1.5 মাসের মাথায় কলকাতা টিভি ডাক পেয়ে গেলাম, কলকাতা টিভিতে চলে গেলাম। সেখানে মানে অনেক দিন কাজ করলাম, কলকাতার সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করলাম। ওখানে তখন অনেকই বড় বড় অয়েনদা, এখন নিউজ 18-এ আছেন অয়ন ভট্টাচার্য, অনেক বড় বড় রিপোর্টার তখন কলকাতা টিভিতে ছিলেন। পরিবর্তনের সময় কিন্তু কলকাতা টিভিতে আমি ঢুকেছি, পরিবর্তন আগে ঢুকেছি। মানে আমার চোখে মমতা ব্যানার্জির রাজভবনের শপথ নিয়ে হেঁটে হেঁটে রাইট হাসে ঢুকছেন, তখন আমি ওখানে প্রেজেন্ট। এটা আমার ওই পরিবর্তনের অভিজ্ঞতা আছে। আর একটা পরিবর্তন চোখে দেখলাম, এটা হয়ে গেল আমার এই লং টাইম আমার মেন স্ট্রিম মিডিয়ার কাজ। 14 সালে হঠাৎ আমি ঠিক করলাম যে একটা নিজে কিছু করলে হয়। আমাকে একজন বুদ্ধি দিল, একজন নিমাই পান্ডা বলে, সে এখন মিডিয়াতে নেই, ABP আনন্দে ছিল। বললো তুমি তো নিজে একটা কিছু করতে পারো, কী করা যায় বলো তো, একটা নিজের পত্রিকা লোকালি। আইডিয়াটা মন্দ না। তো আমি লোকালে তখন কলকাতা টিভিতে কাজ করছি, করতে করতে আমার তো বাড়ি আরামবাগ পাশে খানাকুল বলে একটি জায়গা আছে। তো খানাকুলে আমি একটা পত্রিকা বের করলাম সাপ্তাহিক, খানাকুল বার্তা বলে। দুটো বার করেছি, দুটো সংখ্যা দেখি মানুষ একেবারে হু হু করে নিচ্ছে। দুটো সংখ্যা ফ্রি দিয়েছিলাম, তৃতীয় সংখ্যা থেকে আমি প্রফিটে, মানে পুরো বিজ্ঞাপন চলে আসতে শুরু করে দিল। মানে একটা পত্রিকা বের করছি, 2 সপ্তাহ আমি লসে ছিলাম, লসে বলতে ফ্রিতে দিয়েছি, তৃতীয় সপ্তাহ থেকে আমি প্রফিটে চলে এসেছি।
মানে এতটাই পপুলার। হ্যাঁ, আর আমাদের খবর তো খুব স্ট্রেট করতো না, কাউকে ভয় করতো না, পুরো ভিতরের খবর। দেখো আমি যাই করি, এখনকার কিছু ব্যাপার, এখন মিডিয়ার ভার্সন চেঞ্জ হয়েছে। আগে এইভাবে খবর হতো না, তখন ব্যালেন্স খবর হতো। কিন্তু আমাদের খবরের স্কুলিংটা খুব ভালো জায়গায় হয়েছে। এই খবর কী করে হতো এটা আমাদের জানা। এখন তো খবরের ভার্সন চেঞ্জ হয়ে গেছে, সব ব্যাপারে আমিও যে খুব একটা সহমত তাও না, এমনকি আমার নিজের কাজেতেও আমি সবসময় যে খুব খুশি তাও না। কারণ প্যাটার্ন এসেছে, আমাদেরকে সেই মতো করে এগোতে হচ্ছে। তো খবর তখন নিতে শুরু করলো মানুষ। ওখান থেকে শুরু করলাম তোমার আরেকটা পত্রিকা হাওড়াতে আমতা বার্তা সাপ্তাহিক, তারপরে আরামবাগে একটা পৌরবার্তা সাপ্তাহিক। যা বলছি তাই দেখছি লোক নিচ্ছে, পয়সা করিয়ে ভালো আসতে শুরু করলো। তাহলে ওই চ্যানেলটা, এই চাকরিটা ছেড়ে দিই। কলকাতা টিভি বাড়িতে চিন্তা করলো, একটা মাইনে পাই, তখন সিনিয়র রিপোর্টার, হাইয়েস্ট পেড রিপোর্টার হিসেবে তখন আমি আমাদের এতে হাইয়েস্ট পেড ছিলাম রিপোর্টার। তো তখন এবারে কী হবে, বাড়িতে চিন্তা করছে, শ্বশুর বাড়িতে বলছে না চাকরি ছেড়ে দিলে কী করে হবে। আমি যা হবে হবে, ছেড়ে দিয়ে ভালো করে আরও পত্রিকা করব। জোর করে ছেড়ে দিলাম, বাড়ির অমতে ছেড়ে দিলাম। দিয়ে তারপর বললাম চাকরি যখন ছেড়ে দিয়েছি, এবার টিভি একটা করা যাক, লোকাল কেবল টিভি। তো আরামবাগ টিভি বলে, কলকাতায়, তখন কলকাতায় থাকতাম, তো কলকাতায় বসে সব সেট আপ করে কম্পিউটার করে নিয়ে আরামবাগ চলে গেলাম, পুরো লোগো বানিয়ে। তখন কিছু জানতাম না, ওগুলো চলে গেলাম। কোথায় দেখানো হবে জানি না, কম্পিউটার নিয়ে চলে গেলাম। বাড়ি ভাড়া তখন নেওয়া হয়নি আরামবাগে। নিয়ে গিয়ে একটা বাড়ি ভাড়া নিলাম, সেখানে টিভি চালু করে দিলাম। কিন্তু কোনো কেবল অপারেটর বলছে চালাবো না। কেন চালাবে না? কেন তোমার চ্যানেল চালাবো, পয়সা লাগবে, অমুক তমুক। আমি পয়সা আবার কোথা থেকে দেবো, সম্ভব না, কেবল অপারেটরদের অনেক ডিমান্ড। আমি দাঁড়াও, পয়সা দিতে হবে তো, এমন খবর করব এমনি তুমি তার দিয়ে নিয়ে যাবে। তো ওই কেউ দেখাচ্ছে না, একটা লোককে শুধু ফিট করলাম, সিটি কেবিলের প্রদীপ লাহেরি। আমি তার নামটা খুব মনে করি, আমার জীবনে একটা বড় অবদান আছে চ্যানেলটার, হয়তো উনি শুনছেন হয়তো। প্রদীপদা আমাকে খুব ভালোবাসতেন। তখন ওদের কেবিলটা ঠিক ঢুকছে আরামবাগে, সিটি কেবল। বলল তোকে দিতে পারি, তোকে কিন্তু অন্য কাউকে দেওয়া চলবে না, শুধু সিটিতেই চলবে, আর তোর চ্যানেল এবিপির পাশে দেবো। তখন তো এটা শুরু হয়নি, তখন ডিজিটালটা আসেনি, সেট টপ বক্স। তখন সেই পাশাপাশি চ্যানেল, সেই দূরেরগুলো ঝিলঝিল করে, সামনেরগুলো বেশি হয় না, আগে ওরকম ছিল তো। আর এবিপির পাশে মানে চোখ পড়ে মানুষে, তোকে এবিপি আনন্দের পাশে চ্যানেলটা দেবো, কিন্তু তোকে অন্য কাউকে দেওয়া যাবে না। তখন ওরা মার্কেট করতে চাইছে। তাই আমি বিনা পয়সায় পাচ্ছি, যাই পাই তাই ভালো। তো দিয়ে দিল, রাতারাতি যোগ। লোকাল কেবিল অপারেটরদের আপত্তি, তা সত্ত্বেও এমোস থেকে যদি বলে দেওয়া হয়েছে, কিছু করার নেই, দিয়ে দিল। যেই ওখানে ঢুকে গেল, এবার এমন খবর করতে শুরু করে দিলাম, ডিমান্ড তৈরি হয়ে গেল। এবার বাকি অপারেটরদের বলছে আরামবাগ টিভি কই, নাহলে চ্যানেল নেবো না, নাহলে লাইন কেটে দেবো। সবাই তখন বলছেন যে আরামবাগ টিভি আমাকে দিতে হবে, আমি দেবো না। আমি প্রথম দিকে দিইনি, তারপর আবার একটু কথা বলে তখন যারা নেবে না বলছিল, তারা তার বিছিয়ে আমার বাড়ি থেকে চ্যানেল কানেকশন করে নিয়ে গেছিলেন। আরামবাগ টিভি তখন লোকাল যত খেলা মেলা সব লাইভ টেলিকাস্ট, যত খেলা হচ্ছে, ধরো লোকালে খেলা হয় না, গ্রামের টুর্নামেন্ট, আমি হয়তো ফাইনাল ম্যাচটা দেখাবো, সব ম্যাচ দেখাবো না, যে ফাইনাল ম্যাচটা আমি দেখাবো 3,000 টাকা দিতে হবে বা 5,000 টাকা দিতে হবে, সবই তো লাভ, শুধু ক্যামেরা নিজের তো সবই লাভ। আমার একটা ক্যামেরাম্যান ছিল জাবেদ বলে, ও ক্যামেরা করতো, আর আমি এরকম মাইক ছিল, যাতে ইন্টারভিউ হয় আর কি, দিয়ে কমেন্ট্রি। অমুক বল নিয়ে চলে গেল, তাকে বল দিল, ও গোল দিল, দেখা গেল বল দেখাই যায়নি, গোল হয়ে গেছে। একটা ক্যামেরা তো, মানে সে বল তো ঘুরতে বল তো গোল হয়ে গেছে। কিন্তু তবুও মানুষ শুনতো, যেহেতু তার ঘরের ছেলের নামটা বলছি না টিভিতে তখন ধরছে না, যে আমাকে ছেলে রাম বল দিল পল্টু আর ছেলে আমার দারুণ খেলছে। তো মানুষ না এগুলো খুব মন দিয়ে শুনতো। একটা সময় এমন হয়ে গেল, যত খেলা হতো টুর্নামেন্ট, আরামবাগ টিভি লাইভ করবে। তো পয়সা করে আসতে শুরু করলো। এই করতে করতে যখন খবরটাও তার সঙ্গে করলাম, আমরা না কাউকে তেলিয়ে কখনো চলিনি, খুব হার্ড খবর করতাম। করতে করতে আমাদের সঙ্গে একটা টাসেল শুরু হয়ে গেল শাসকের এবং পুলিশের। কেমন টাসেল হয়ে গেল, পুলিশ তোলাবাজি করছে, তারা ছবি তুলছি, দেখিয়ে দিচ্ছি, বিরাট রাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তখন খুব ডেয়ার ডেবিল ছিলাম, যে কী করে পুলিশ, চলো, পাত্তা দিতাম না। কিন্তু কেস দিতে শুরু করলো, একটা কেস দেয় আর ডাকে, কেস দেয় একটা ডাকে, দিল কী যায় আসে। তখনও তো অতটা আমাদের অ্যারেস্টের ব্যাপারটা ছিল না। যদিও আমি একবার অ্যারেস্ট হয়েছিলাম, আমাকে করে হয়েছিল একটা পুরনো কেসে, আমি জানতাম না আমার নামে কেস ছিল বলে। আমি সেই থানার সামনে অফিস করে 2 বছর বসে আছি, হঠাৎ বললো তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, তুমি আসোনি, তুমি ফেরার, তাই আমাকে একবার একটা গ্রুপ ধাক্কা মারতে নিয়ে গেল থানাতে। আমি জানি তারা অন্য কোনো কারণে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে গেল, থানায় বলছে তোমার মতো আলাদা কেস আছে, তো তোমাকে ছাড়া যাবে না। দিয়ে ওই কেসে অ্যাটেম্প টু রেপ, মারাত্মক কেস ছিল, আমাকে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু লাক বাই চান্স আমি সেই কেসে 11 দিনের মাথাতে বেরিয়ে এসেছিলাম। তারপরে
2020 যে ঘটনা, আমি ওটা শর্টে বলছি, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। 2020-তে যেটা মেন গণ্ডগোলটা শুরু হলো, যেটা নিয়ে পুলিশের খুব রাগ হয়ে গেল, 2020 যখন করোনার ওইরকম একটা অবস্থা, হঠাৎ করে ঘোষণা করলো সরকার প্রত্যেকটা ক্লাবকে 1 লাখ টাকা করে দেওয়া হবে, মানে রাজ্য জুড়ে। তো ভালো কথা। এবং সেই ক্লাবগুলোকে কী জন্য দেওয়া হচ্ছে সেটা পরিষ্কার ছিল না। আমরা বলেছিলাম যখন টাকাটা দেওয়া হচ্ছে তখন মানুষের কাজে লাগানো হোক, এই প্রশ্ন রেখেছিলাম। যেটা করেছিলাম, আমাদের আরামবাগ থানার যেসব ক্লাব আছে তার তালিকাটা পেয়েছিলাম, সেই তালিকাটাকে পাবলিশ করে দিয়েছিলাম। আমরা কিন্তু খুব সাদা মনে করেছি কিন্তু, যে এই ক্লাবগুলো টাকা পাচ্ছে, তো তাহলে এরা মানুষের কাজে যদি কাজ করে 1 লাখ টাকা এই সময় তো একটা মানে সাহায্য করার একটা বড় সময় যদি করে, আমরা সাদা মনে করেছি। কী করে জানবো যে ওর অর্ধেক ক্লাব নেই? যে ফেক ক্লাব অত কী করে জানবো? যে ওই তালিকা যে প্রকাশ করছি তার মধ্যে যে অর্ধেক ক্লাবে যে অস্তিত্ব নেই, জানবো কী করে? তো যখনই তালিকা প্রকাশ হয়েছে, এবার তো সব হয়ে পড়ে গেছে, আরে আমাদের এলাকায় এই ক্লাবই তো নেই। সেখানে লোক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। এখন পুলিশ পড়ে গেছে চাপে যে আরামবাগ টিভি লিস্টটা কোথা থেকে পেলো। আমরা কিন্তু থানা থেকেই পেয়েছি, কিন্তু আমরা কেন বলবো? আমাদেরকে বললো তোমাদেরকে বলতে হবে এই লিস্ট কে দিয়েছে। আমরা বলবো না, থানা থেকে পেয়েছি ওটা বলতে পারি, কিন্তু বলবো না, না বলতে হবে। সে এমন চাপ দিতে শুরু করলো। তো এবার তারপরে আমরা তো বলছি না, তারপর ওই পুলিশের যেটা থাকে কেস দিয়ে ফাঁসানো, কেস দিতে শুরু করলো, ফেক কেস দিতে শুরু করলো। আমরা নাকি কোভিড প্রোটোকল ভেঙেছি, এইতে নানান সব ওখানে, মানে যেগুলো মানে নেই, আমরা যাইনি হয়তো। আমাদের ওই কোভিডের তখন সে ছিল না, একটা ডিজাস্টার, একটা কি ম্যানেজমেন্ট অ্যাক্ট ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 50 না কিরকমটা ছিল, প্যান্ডেমিক ছিল। নানানভাবে কেস দিতে শুরু করলো, লাগাতার কেস, একটা করে শুধু ওই নোটিশ পাঠিয়ে দিল বাড়ি, পুলিশ চাইলে দিতে। হ্যাঁ, নোটিশ পাঠিয়ে দিল। নোটিশ আবার কখন আসতো? সন্ধ্যার দিকে, রাতের দিকে, ঠক 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 ঠক, বাড়িতে আছেন, আরামবাগ থানা থেকে এসেছি। হয়তো একটা প্যানিক, আতঙ্ক ছড়ানোর চেষ্টা। আতঙ্ক কি ছড়িয়েছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বাচ্চা ছিল তো কষ্ট পাবে না তারা? তো এরকম করতাম, আমরা গুরুত্ব দিতাম না, ঠিক আছে পাঠাচ্ছেন, কী যায় আসে। ওরা যে এটা প্ল্যান করেছিল জানি না, যে একটা কেস করে রাখবো, যখন ধরবো পুরো ট্যাগ করতে করতে জেল থেকে বের করতে দেবো না, ওদের ছিল এটা প্ল্যান। তো ওরা প্রথম কেস করলো, হাইকোর্টে আমরা মুভ করলাম। হাইকোর্ট বললো রক্ষা কবচ দিল, যে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু তদন্তের স্বার্থে রাখতে পারো। তো ডেকেছে, গেছি, বাড়িতে ফিরেছি, ফের নোটিশ, ফের পরের ডেটে রাখতে হবে, মানে ফের পরের ডেটে আবার যেতে হবে, মানে এইরকম হেনস্থা করছিল। করতে আমরাও সব খবরগুলো করতে যাচ্ছি যে আমার সঙ্গে এরকম ব্যবহার হচ্ছে। হঠাৎ করে যখন আমরা একটার পর একটা রক্ষা কবচ নিয়ে ফেলছি কলকাতা হাইকোর্টে, মানে ঘুম থেকে উঠিনি তখন, সকাল 5:30 বাজছে, এরকম কিছু একটা। বাড়ির পাশের বাড়ির লোক থেকে ফোন এলো আমার বাড়িতে, শফিকুল, তোমার বাড়ির চারধারে তো পুলিশ ঘিরে ফেলেছে। কেন ঘিরে ফেললো? আমার সিসিটিভি তখন জাস্ট 4-5 দিন আগে লাগিয়েছি, দেখছি সত্যি তো, আমি যেখানে শুয়ে আছি তার মানে সিভিক ভলেন্টিয়াররা সব দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, একবারে কাছাকাছি, সব দেখতে পাচ্ছি। তখন আমার বাচ্চারা ঘুমোচ্ছে, ওদিকে তুলিনি ওদেরকে, আমি আমার ওয়াইফ উঠলাম, তো ধাক্কা। তারপর একটু বেলা হতেই ধাক্কা। আমি পরে শুনলাম যে ওরা নাকি মানে মধ্যরাত থেকে চলে এসেছিলো পুরো করে। তো তখন ধাক্কাটা মারেনি, সূর্য উঠতে ধাক্কা মেরেছে, যাতে না বলতে পারে রাতে, এরকম ওরা কৌশল নিয়েছিল। ওই মানে মহিলা যেহেতু আছে, সকালবেলায় ধাক্কা মারছে, ডাকা। আমরা একটু পরে আওয়াজ দিলাম, কি ব্যাপার? না, বেরোন, ঘর খুলবো না, ভেঙে ফেলুন, আমরা খুলবো না। আমরা খুলিনি। তো ওরা তখন যেটা করলো, আমার বাড়ি তখন নির্মাণ হচ্ছিল, মানে দোতলাতে জানালাতে তখন এও ছিল না, এই যে রডের এগুলো হয় না, ছিল না, মানে ওপর দিয়ে উঠা যায়। আচ্ছা, যখন সামনে দরজাটা ভাঙতে পারেনি, শক্ত দরজা, ওরা তখন কী করলো, ওরা সব জানতো যে এখান থেকে ভাঙা যাবে না, মই টই সব এনে রেখেছিল, মই দিয়ে ওপরে উঠে ওপর দিয়ে ঢুকে ভিতর দিয়ে দরজা খুলে আবার অফিসারদেরকে ঢুকিয়েছিল, কয়েকটা লোককে ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নেমে, ওই ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে তারপর আবার বাকিদেরকে ঢুকিয়েছিল, ওয়ারেন্ট ছাড়া। হ্যাঁ, ওয়ারেন্ট তো ছিল। কী আছে শোনো না তবে ঘটনাটা। আমি কি করছি, যখন আমি চেয়েছিলাম যে ওরা ভাঙুক, আমি বেরোবো না। তো আমি যেটা করেছিলাম সেই সময়, যখন ওরা দরজা ভাঙছে, আমি দেখতে পাচ্ছি সিসিটিভিতে, আমি তো জানতাম যে ওরা ঢুকবে আর সিসিটিভির হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে যাবে, এটা আমার জানা ছিল। তো আমি যেটা করেছিলাম, ওটা যেহেতু মাথায় ছিল, আমি বললাম যে লাইভ টেলিকাস্ট করে দিই ইউটিউবে, কারণ ওটা থেকে যাবে। তো আমি কিনা প্রথমে একটু রেকর্ড করলাম, মানে ওই মনিটরটা দেখে মানে করছি, মনিটরে যা 4টে ক্যামেরা আছে, শুধু ফ্রেমগুলো চেঞ্জ করে আমি করে 2 মিনিটের ঝট করে আপলোড দিয়ে দিয়েছি প্রথমে,
কারণ এবার তো দরজা ভেঙে ঢুকছে, ওরা ভাঙছে তখন দরজা ঢুকে যাবে, ততক্ষণ তো 2 মিনিট ছেড়েছি, যে ওরা এখন ভাঙতে পারেনি দরজা, এখনও ভাঙছে, মানে 20 মিনিট সময় লেগে যাচ্ছে, তাহলে তো আরও লাইভ টেলিকাস্ট করি যতটা থাকবে। তো এই লাইভ টেলিকাস্টের মধ্যে আমি তখন কিন্তু ওটা ফলো করিনি। লাইভ টেলিকাস্টের মধ্যে যেটা ধরা পড়ে গেছিলো, ওরা একটা প্যাকেট এনেছিল, সাদা প্যাকেট, বক্স টাইপের, সেটা আমার দরজার মেন গেটটার একটা ওপরটা খুলে সেখান দিয়ে ফেলছে, একটা প্যাকেট, সাদা প্যাকেট ফেলে ওটা দেখাবে যে এখানে পেয়েছি। তো ওটা না লাইভ টেলিকাস্টের মধ্যে ছিল। কি ছিল ওর মধ্যে আমি জানি না কি ছিল, কিন্তু যেটা আন্দাজ করছি, পরে শুনেছি কোনো ড্রাগ বা কিছু একটা ছিল, মানে আমাকে একটা পুরো আবার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান আর কি। তোমার বাড়ি থেকে পাওয়া গেছে বলতো, আমি তখন দেখিনি, আমি কী করে দেখবো, এদিকে ক্যামেরা করছে, এদিকে বাচ্চারা ঘুমোচ্ছে, ওদিকে ধাক্কা মারছে, আমার অত অ্যাটেনশন ছিল না। তো আমি পরে বিষয়টা বুঝলাম। তো ওরকম করলো, তারপর ওরা সব দরজা সব ভেঙে ঢুকে পড়লো। তখন কোভিডের সময়, তখন ডিস্ট্যান্সিং মেনটেন করে সব থাকতে হতো, 40-50 জন ঢুকে পড়লো, শাবল গাঁইতি সব নিয়ে পুরো ঘরের ভিতরে। তখন বাচ্চাদেরকে আমি 3 মাস বের করিনি, কারণ ওই করোনার তখন ভয় ছিল না। সেই অবস্থায় সবাই ঢুকে পড়লেন। আমাকে বললেন সই করতে হবে। কিসের সই? একটা কাগজে সই করতে হবে। আমি বললাম সই আমি করবো না। আমার ওয়াইফও খুব রুখে দাঁড়িয়েছিল, তাকে মহিলা পুলিশ এসে তাকে হেনস্থা পর্যন্ত করে, তবুও সে রুখে দাঁড়িয়েছিল। তো আমাদের সই করাতে হবে। আমি বললাম সই আমি করবো না, তো আমার উকিল না হলে আমি সই করবো না। ওদের প্ল্যান ছিল এই ড্রাগ বা এই ধরনের কেসে এক হচ্ছে সামনে দেখাতে হয়, আর একটা হচ্ছে নিজেকে সেখানে স্বাক্ষর করতে হয়। এটা বড় কেস, তো স্বাক্ষর করতে হয়, সই করতে হয়। তো তখনই আমি বুঝেছিলাম যে এরা ড্রাগ বা অন্য কোনো কেস দেওয়ার প্ল্যান করছে। তো আমি বললাম সই আমি করবো না, তোমার যা মনে হয় করো, যেতে হবে যাবো। তখন আমরা অন্য মুডে ছিলাম। আমার ছেলেরা কিন্তু উঠে পড়েছে তখন। পুলিশ যখন সব খুলছে, আমার ছেলের কথাটা শুনে আমার কান্না পায় মাঝে মধ্যে। ঘুম থেকে উঠে যখন মনিটরটা খুলে ফেলছে, তখন পুলিশকে আমার ছেলে বলছে, তখন কার্টুন দেখতো, হিন্দি খুব কার্টুন দেখতো, পুলিশ ক্যা কর রে হো, মেরা টিভি কিউঁ লেকে যা রা হ্যায়, ও টিভিটা খুলে চলে যাচ্ছে, তো তখন মানে মনিটরটা নিয়ে চলে যাচ্ছে, তখন ও বলছে, ওদেরকে সাহস দিচ্ছি যে কিছু না, অমুক না। তখন ছেলে মেয়ে দুটো উঠে পড়ছে সকালবেলা। তো ওই যে চলে গেল, নিয়ে চলে গেল, বেলা হচ্ছে, কোর্টে আর নিয়ে যাচ্ছে না। আমরা জানতে কী কেসটা, জানি না তখন কী কেস, কোন কেসটা ধরতে চলে এসছে। ততক্ষণে তুমি লাইভ টেলিকাস্ট করেছো, লোকজন অলরেডি দেখছে, তখন সব দেখছে, সব জেনে গেছে ব্যাপারটা। লোকজন তো ওটা ফলো করেছেন যে প্যাকেটটা ফেলেছে, আমি তো দেখেই নি ব্যাপারটা কী কেস। থানায় চলে গেছি, তখনও বলছে না কী কেসটা কী বলছে না। কোর্টে যখন চালান করা হলো অনেক পরে, কোর্টে গিয়ে শুনলাম আমার নামে কেস দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার যে আমরা নাকি 3 মাস আগে আমার যে পত্রিকা ওখানে ছিল আরামবাগে, সেই পত্রিকাতে একটা খবর করব না, কি খবর না, এক ব্যক্তি সরকারি গাছ চুরি করেছেন, সেই খবরটা আমরা যাতে না করি তার জন্য নাকি আমাদের সঙ্গে ওর 15,000 টাকা রফা হয়েছে। সেই টাকা দিয়েছেন বলে আমরা সেই খবরটা করিনি, টাকার বিনিময়ে খবরকে চেপেছি, এটা নাকি আমাদের দোষ। 3 মাস আগের পত্রিকা, কারণ ওরা 3 মাসটা কেন করেছে, পত্রিকা তখন বন্ধ করে দিয়েছিলাম, তো করোনার পিরিয়ডে পত্রিকা বন্ধ ছিল, তো খবর একটা কেস তো সাজাতে হবে, তো যে সাজাতে তার পত্রিকার কথা উল্লেখ করতে হবে। সে 3 মাস আগের একটা লাস্ট বেরিয়েছিল পত্রিকা, তখনকার পত্রিকার উল্লেখ করে অভিযোগটা নাকি হয়েছে। আমি কোর্টে গিয়ে শুনলাম, কবে হলো ঘটনা, কি আরে 15,000 টাকার কি কেস, ওর জন্য খবর চেপে যাব। শফিকুল ইসলামের ইমেজ ওখানে এমন ছিল, শফিকুল ইসলাম কখনো খবরে কম্প্রোমাইজ করতো না, কিন্তু তবুও সাজালো ওরা করে টোরে, এমন বলছে আদালতে যে এদেরকে ছাড়া যাবে না, এই যাবে না, আরও তদন্ত করতে হবে, এদের বাড়িতে অনেক কিছু পাওয়া যেতে পারে। আমাকে, আমার ওয়াইফকে পর্যন্ত তুলে নিয়ে চলে এলো। ওয়াইফকে নিয়ে এলো কেন, ওয়াইফের নামে কাগজটাও ছিল আর কি, নিয়ে চলে এলো। বাচ্চাদেরকেও নিয়ে চলে এলো, বাচ্চাদেরকে বলছে হোমে পাঠিয়ে দেবো, মানে ওদেরও জেল। তারপর আমার ভাই আবার কোনো রকম করে ছাড়িয়ে নিয়ে আর ঠাকুমার কাছে রেখে আসে, ওদেরকেও জেলে দিয়ে বলেছিল। কি কঠিন জিনিস। তো ওই নিয়ে চলে এলো, নিয়ে এসে একেবারে 7 দিনের পুলিশ কাস্টডি, 7 দিনের পুলিশ কাস্টডিতে নিয়ে এসছে, কোনো প্রশ্নই নেই। 7 দিন, একদিন 1 ঘন্টার জন্য ডাকলো, সইটই ওই কিছু ফর্মালিটি করালো, নাম পরিচয় নিল, ব্যাস 7 দিন শুধু শুয়ে রেখে দিল, কোনো দরকার নেই। আমি তখন ভাবেছিলাম যে কী আমাদের আইন, একজন মানে বিচারক, তিনি 7 দিনের কাস্টডি দিচ্ছেন, তিনি কি কখনো জানতে চেয়েছেন যে 7 দিনটা পুলিশ কাজে লাগিয়েছে কিনা, নাকি একটা মানুষকে খামাখায় হেনস্থা করা হচ্ছে? আমি নিয়ে অনেকবার বলারও চেষ্টা করেছি যে এটা কী আইন আমাদের দেশের,
7 দিন নিয়েছো, তুমি তাকে ইউজ করো। যদি তোমার কিছু বলার থাকে, তুমি 7 দিন, তাহলে 7 দিন কেন নিয়ে রেখেছো? হেনস্থা করা। আবার কত রকমের হেনস্থা জানো পুলিশের রাগ তো ওটা না, ওদের অনেক আরও ওদের। তাছাড়া আমি ওদের সেই তোলাবাজির কিছু ভিডিও দেখেছিলাম, তো সেটা নিয়ে আবার কয়েকজন পুলিশকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল পুলিশ। সব রাগ ছিল আর কি ওদের। সেটা আমাদেরকে একটু টাইট দিতে হবে। তখন পার্থসারথী হালদার বলে একজন আইসি ছিলেন আরামবাগের, আমি জানি না এখন উনি কোথায় আছেন। এর পেছনে শুধুই কি পুলিশ ছিল নাকি শাসক দল? হ্যাঁ, শাসক দল তো ছিলই, মানে নেতা, পুলিশ। হুম। একজন নেতা তো মাঝখানে জেলও গেছেন, হুগলির শান্তনু বলে একটি নেতা ছিলেন, অনেকদিন জেল খেটেছেন। সব আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্রের মধ্যে তারা সব ছিলেন, আমার কথা সেটা বিশ্বাস। তো জেলেতে আমাদের যে কাস্টডিতে রাখতো না, পুলিশ কাস্টডি, কত শয়তানিপনা করতো জানো। ধরো 10/8 একটা জায়গা, 2-4টে মাতাল ঢুকিয়ে দিত। ঢুকিয়ে দিয়ে মাতালদের যেমন আচরণ হয়, না আমরা ঘুমোতে পারছি না কিছু করতে পারছি, তাদের দ্বারা অত্যাচার, মানে এই রকম করা হতো এত। আর আমার ওয়াইফকেও রাখা হতো একটি জায়গায়, তার মহিলাদের একটা জায়গায় রাখা হতো। ও তো খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওর একটা সময় মনে হয়েছিল যে আমি কিছু একটা ঘটিয়ে দিই, খুব ট্রমা গেছিল। 7 দিন গেল, আবার বলছে আরও লাগবে কাস্টডি, কিছুই কাজ নেই, আবার লাগবে। তো এই করে করে ফার্স্ট ফেজটা কাটলো, জেলে চলে গেলাম। আমাকে 2 দফায় কাস্টডিতে নিয়েছিল, 7 দিন আবার 3 দিন। আর আমার ওয়াইফকে প্রথম দফায় নেয়নি, তো ও তো জেলে চলে গেছে। আমি 3 দিন পর যাচ্ছি, আমি জানি আরামবাগ জেলেরই মহিলা সেলে আছে, গিয়ে দেখছি মহিলা সেলে নেই। কোথায় না, বর্ধমান জেল। ভাবো শয়তানিটা কীরকম করেছে। মানে আমি আরামবাগ জেলে, করোনার পিরিয়ড, করোনায় মানুষের সঙ্গে মিট করতে দেয় না জেল কর্তৃপক্ষগুলো, ওকে করে দিল বর্ধমান জেল, বাচ্চারা রয়েছে ঠাকুমার কাছে, মানে পুরো যাচ্ছে তাই কাণ্ড। আমার তখন মনে হচ্ছে যে আমাকে 2 বছর রেখে দিই, কোনো চাপ নেই, আমার ওয়াইফকে কেন রাখলো, কারণ তো বাচ্চাগুলোর জন্য বেশি মন খারাপ হচ্ছে না। তো নিয়ে চলে গেল, কোনো খোঁজ খবর নেই। আমি তো যদিও বা আরামবাগ থেকে একটু খোঁজ খবর পেতাম, পরিচিত লোকজন ছিল, কিন্তু আমি পরে শুনেছি আমার ওয়াইফের যা অবস্থা গেছে বর্ধমান জেলে, ওকে কোয়ারেন্টাইনে রেখে দিত। আবার যে একজন করে নতুন কেউ এসে যেত, নতুন এসে গেছে মানে আবার কোয়ারেন্টাইন বেড়ে গেল। মানে জেলের মধ্যে জেল, কঠিন অবস্থা ছিল ওর ওখানে, মহিলা সেলে, বর্ধমান জেলে। যত রকমভাবে মানসিক আর ট্রমা, আর ও বাড়ির সঙ্গে কোনো টাচই পেতো না, কারণ কেউ গেলে দেখা করতে দিত না। ও পরে বলেছে যে আমি একটা সময় ভেবেছি আমাকে কেউ মনে রেখেছে না, ভুলে গেছে সবাই, মানে এত কঠিন সময় গেছে। আর একজন মা তার সন্তানকে না দেখে কোনো খোঁজ নেই যে ছেলেগুলো কি আর কি, কোনো খোঁজ নেই, এত মানে খারাপ অবস্থা। তো তখন একটা হাইলাইট বিষয়টা হয়ে গেছিলো, তখন জগদীপ ধনকর সাহেব রাজ্যপাল ছিলেন, উনি কিন্তু একটা টুইট করেছিলেন আমাকে অ্যারেস্টের পরে। যখন উনি টুইট করলেন, মানুষ তো ওনাকে জেনে গেলেন। তো তারপর কি টুইট করেছিলেন? যে আমাকে এরকম অত্যাচার করা হচ্ছে বা আমাকে এরকম অ্যারেস্ট করা হয়েছে বলে একটা আমার ব্যাপারে টুইট করেছিলেন। তো রাজ্যপাল টুইট করেছেন, ওর পর আমি দেখলাম পুলিশের মধ্যে একটু হেলদোল চেঞ্জ হলো। ওরা যে আরও ট্যাগ করবে, আরও কেস করবে, সেখান থেকে একটু সরে এলো। কিন্তু যেগুলো হয়ে আছে সেগুলোকে দিয়ে যতটা রগড়ানো যায়, রগড়ানো দিবস নিয়ে এখন তো কথা হচ্ছে, তো সেই চেষ্টাটা কিন্তু ওখানে হয়েছিল। তো এবার আমি যখন গেলাম দেখলাম ও নেই, বর্ধমান জেল, আমাকে এখানে। তারপরে জেলে আছি, আবার শুনছি আমাকে ফের ডেকেছে কোর্টে। কেন না, আমাকে ফের কাস্টডিতে নেবে, কি না অন্য কেস, কবে অন্য কেস হয়েছে তার কাস্টডিতে, আবার তার জন্য 3 দিন, আবার চলে গেলাম জেল, আবার অন্য কেসে কাস্টডিতে। মানে এই করে করে আমাকে নিল। আর আমার ওয়াইফের একটাই কেস ছিল। আর তখন একটা সমস্যা ছিল হাইকোর্টে, তখন করোনা পিরিয়ড, তো হাইকোর্ট খোলা ছিল না তো বেশি, তো টাইমে খুলতো, ফলে আমি যে দিন একটা ফাইল করবো উপায় ছিল না। তারই মধ্যে আমরা পেয়েছি, ডেট পেয়েছি। তো ওয়াইফ বের হলো 45 দিন পরে। ওই দিন আমারও বের হওয়ার কথা, মাঝখানে আমরা 3-4টে কেস ট্যাগ করে হয়েছে। গেটে বেরোতে যাচ্ছি, আমি সব রেডি করে ফেলেছি, গেটে বেরোতে যাচ্ছি, বলছে না তোমার বেরোনো যাবে না, তোমার নামে আজকে আবার একটা কেসে ট্যাগ করা হয়েছে। আবার চলে গেলাম। কিন্তু আমার বেরোনোর একটা ভালো ইতিহাস আছে। 1 সপ্তাহ কাটলো এইভাবে। টিভি দেখছি আমি 3টের সময়, হঠাৎ আমাকে জেল থেকে বলা হলো, শফিকুল তুমি রেডি হয়ে যাও। কেন না, তোমার ছুটি। 3টের সময় ছুটি, এমনিতে জেলে 5টার আগে বের করতো না আরামবাগে। ফালতু কথা, আগের সপ্তাহে আমার এরকম জেল গেট থেকে বেরিয়ে ফিরে আসতে হয়েছে, ফালতু কথা বলছো, ডাকামা করছো, 3টের সময় আমাকে বেরোতে হবে, যে না তোমাকে এক্ষুনি রেডি হতে হবে, বেরিয়ে পড়ো। আমি বসি না, আমি টিভি দেখছি, আমি উঠিনি। আর জেলে খুব কঠিন লাইফ গো। জেলে না, জেল অনেকে বলেন না, জেল তো 3 দিন 7 দিন সহজ না, একটা দিন 1 মাস করে মনে হতো। আর জেলে ঘুম কখনো পূর্ণ ঘুম হতো না, 10 মিনিট ছাড়া ঘুম ভেঙে যেত। বাচ্চাদের কথা মনে পড়ছে, এই মনে পড়ছে, আর ওয়াইফটার ব্যাপারে বেশি মনে পড়তো। সুতরাং জেল কিন্তু খুব কঠিন জিনিস।
পুলিশরা ওনাকে বলেন না, আরে 7 দিন পর তো বেরিয়ে যাবেন। আমার মনে হতো প্রত্যেকটা পুলিশকে না 1 মাস করে জেলে রাখা উচিত। তাহলে মানুষকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর যে যন্ত্রণা, সেই ফিলিংসটা আসতো ওদের মধ্যে। প্রত্যেকটা পুলিশের ট্রেনিং পিরিয়ডে 1 মাস করে জেলে থাকতে হবে মিনিমাম। কারণ যাকে তাকে মিথ্যা কেস দিয়ে কোনো স্বার্থে টাকা পকেট মোটা করতে বা কারোর কথা শুনে কাউকে সন্তুষ্ট করতে, এভাবে আইনকে যা খুশিভাবে ব্যবহার করা যায় না। পুলিশের আরেকটা সমস্যা আছে, আমি জানি না যদি কোনোভাবে চেঞ্জ করা যায়। এই যে পুলিশের হাতে ধারা দেওয়ার অধিকারটা আছে না, তারা তোমাকে যদি মনে করে যে একে সহজে বের করতে দেবো না, বেরোতে দেবো না, কঠিন একটা ধারা দিয়ে দিল, দেখবে লোয়ার কোর্টের বেল হবে না। কারণ অত কঠিন ধারার বেল লোয়ার কোর্টে দেয় না, হায়ার কোর্টে যেতে হবে। এই যে পুলিশের হাতে ধারা দেওয়ার যে ক্ষমতাটা, এটা কেড়ে নেওয়া উচিত। এটা করা উচিত যে পুলিশ তুমি ধরো, লোয়ার কোর্টে নিয়ে যাও, যে বলো যে এই অভিযোগ আছে, এই ধারাতে কোর্ট আমরা থেকে ধারা দেবে। এই ধারাতে আমরা এগোতে চাই, কোর্ট পারমিট করলে তবে দিও। তা নাহলে ধারা দেখি লোয়ার কোর্ট বেল ক্যান্সেল, লোয়ার কোর্টে নাকি এরকম পাওয়ার নেই বলে থাকেন। যদিও ক্ষমতা আছে, দিলে দিতে পারেন, কিন্তু সাধারণত দেয় না, নাহলে আমাদেরকে আটকে রাখে এরকম করে। তো এইসব করতো। তো আমাকে বলছে তোমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি কী ব্যাপার, আমি শুনিনি তো। একটু পরে বললো, কী হলো, তুমি রেডি হনি কেন? তখন 4টে বাজছে। আমি না, তুমি এক্ষুনি বেরো। আমি না জুতো পরার সময় পাইনি, জানো, আমি সব কিছু গুছিয়েও নিতে পারিনি। বলছে তোমার যা আছে এক্ষুনি তোমাকে বেরোতে হবে। কি ব্যাপারটা কি? আমি জুতোটা, আমার খুব মনে, জুতো আমি হাতে করে নিয়ে ছুটছি, নিয়ে আমাকে গেট থেকে বার করলো বাইরে, দিয়ে বাকি কাজটা তোমাকে দিয়ে করাচ্ছি। কেন না, কলকাতা হাইকোর্ট বলেছে আজকে 4টের মধ্যে শফিকুল ইসলামকে জেলের বাইরে দেখতে চাই। তখন জাস্টিস ছিলেন জয়মাল্য বাগচি, যিনি এখন সুপ্রিম কোর্টটা নাড়িয়ে দিচ্ছেন কার্যত। এসআইআর নিয়ে আমাদের যে কাজটা উনি করছেন, দারুণ কাজ করছেন। উনি নাকি এরকম অর্ডার দিয়েছিলেন, বলেছিলেন আমি অর্ডার লিখবও না, আমি মুখে বলছি 4টের মধ্যে শফিকুল ইসলামকে বাইরে দেখতে চাই। আমি তো বাইরে বেরিয়ে গেছি। তখন একটা কেস বাকি আছে, আমি শুনেছি আমার নামে কেস ট্যাগ করার কথা আছে। এবার আমি বাইরে বেরিয়েছি, ওই রকম অবস্থা, মানে ওখানে গিয়ে শুনলাম আর কি, যে এরকম তোমাকে বার করতে হবে, নাহলে মুশকিল আছে, জেলারের মুশকিল হয়ে যাবে, জেলারের। আর যে বিচারক আমাকে ওইভাবে ঢোকাচ্ছিলেন, বারবার ঢোকাচ্ছিলেন, বের করছিলেন, তাকে যখন বলা হচ্ছে যে এরকম অর্ডার আছে, তখন তিনিও নাকি বলেছিলেন যে আরে একটা কিছু লিখিত না দিলে আমি কী করে অর্ডার দেবো। তখন বলা হচ্ছিল যে না, কোনো লিখিত সাথ দেননি, এবার আপনি কী করবেন বলুন। তখন তিনিও তো গেছেন, আমি জানি না তিনি এখন কোথায় আছেন। একটু মানুষের সম্পর্কে সঠিক বিচারটা যে কোনো বিচারকের করা উচিত। আমার জীবনকে শেষ করে দেওয়ার পেছনে বিচারকদেরও আমার বলতে লজ্জা লাগছে, ক্ষোভ লাগছে, যে তাদেরও ভূমিকা কখনো কখনো আমার মনে হয়েছে যে তাদের ভূমিকা নিরপেক্ষ না লোয়ার কোর্টের। মানুষের জীবনটাকে নিয়ে একটু ভাবা উচিত, এবং তার নিজের পরিবারটাকে নিয়ে ভাবা উচিত, যে আমার ছেলে মেয়ে যদি ছোট থাকে আর আমাকে যদি অহেতুক, তিনি কি বুঝতে পারেননি আমার নামে কীরকম মিথ্যা কেসটা দেওয়া হচ্ছে? তিনি কি বুঝতে পারেননি? সবই বোঝে। তো কেন এটা করব? আমি তো একটা শপথ নিয়ে এসছি না এই পেশাতে। বিচারকদের সম্পর্কে বলা উচিত না, কিন্তু একটু বিবেকটা জাগ্রত রাখা উচিত, কারণ বিচারকদের ব্যাপারেও তো প্রশ্ন তৈরি হয়েছে। তো বিচারকদেরকেও তো জেলে যেতে হয়, তো দেখেছি তো, আমি সেই জন্যই কথাটা বলছি, আমি নাম নিচ্ছি না, মানে সম্মান দিচ্ছি আদালতকে সেই জন্যে। তো সেই বিচারকও দিতে বাধ্য হলেন। তো আমার যেহেতু বারবার ঢোকাচ্ছে, বের করছে, আমি জেল থেকে বেরিয়েছি, কিন্তু মনে হচ্ছে আবার তারা কেসে সই করে নিয়ে গেছে, ওটা তো ট্যাগ করতে পারে। তো আমাকে জেলের একটা ছেলে, জেলের লোকরা আমাকে খুব ভালোবাসতেন, নো ডাউট, তো বললো তুমি এখানে এসো না, আমার কাছে এখানে বসো, অফিসে বসো। দেখছি আমি যখন অফিসে বসেছি, দেখছি আবার পুলিশের লোকগুলো ঢুকছে, জেলের কাছে ঢুকছে। তখন তো আমি সব তো চিড়ে ফেলেছি না, এই অফিসাররা এসছেন, ঢুকছে। আমি যা, আবার কি ধরতে এলো নাকি, জেল থেকে বেরিয়ে আবার ধরতে এলো নাকি? তুমি আমাকে বলা হলো তুমি এখানে বসো না, তুমি ভিতরে বসো, তুমি দেখতে পাবে, ওরা তোমাকে দেখতে পাবে না। তো দেখছি পুলিশ এসে গেল, জেলারের অফিসটাতে গেল, তারপর ওখান থেকে খানিকক্ষণ কথা বলে দেখছি আবার সব চলে যাচ্ছে পুলিশ। আমি জানতে চাইলাম যে কী বলে গেল বা কী বললেন অফিসাররা। যেটা শুনলাম সেটা হচ্ছে ওনারা নিশ্চিত করতে এসেছিলেন যে সত্যি আমাকে ছাড়া হয়েছে কিনা, মানে ওনাদের কেমন ভয় হয়ে গেছে, 4টের মধ্যে ছাড়তে হবে না মুশকিল, ওনাকে সেটাকে নিশ্চিত করতে এসেছিলেন। আমি ভাবছি না আমাকে ফের ধরতে এসছে, জেল থেকে বেরিয়েছে আবার মানে ওই অন্য কিছু ধরবে। সেই যে বেরোলাম, আমি জেলে থাকাকালীন না একটা সংকল্প নিয়েছিলাম। ধরো জেলের কঠিন লাইফ, তার মধ্যে 4টের পরে একটু সেল থেকে বের করা হয়, ছোট্ট জেল আরামবাগে, ওখানে পায়চারি করা যায় আর কি, হাঁটাহাঁটি। জেলে সবসময় বসে থাকি, শুয়ে থাকি, তো সবাই একটু হাঁটাহাঁটি করে রক্ত চলাচল ঠিক করার জন্যে। যখন আমি হাঁটতাম না এদিক থেকে সেদিক, আর দাঁতে দাঁত চেপে, এখন সে দাঁতে দাঁত চেপে কথা ছিল তো, আমি দাঁতে দাঁত চেপে হাঁটতাম, যে একবার ছাড়া পাই আমি আর শেষ দেখে ছাড়বো। এবার তো এত কিছু করলে আর কিছু তো হাইলাইট হয়েওছে, হয় অতটা সহজ না আমাকে নতুন করে করা। তো আমি একবার ছাড়া পাই, বাঁয়ে তো বইবই না,
তো আমি এদেরকে ছাড়বো না। এটা আমি সব সময় ওই বিকেল 4টে থেকে না দাঁতে দাঁত চেপে হাঁটতাম, আর আমি স্পিডে হাঁটতাম। আর আমি ঠিক করেছিলাম যতদিন না আমি বের হচ্ছি আমি দাড়ি কাটবো না। আমার দাড়ি পুরো একেবারে বিরাট হয়ে গেছিলো, সেই ছবি আছে। তো যেই ছাড়া পেলাম, ব্যাস এবার ঠিক করলাম যে আমি তো ছাড়বো না। কিন্তু বাড়ির লোকেরা একটু ভয় পেয়ে গেছিলো। বাড়ির লোকেরা চেয়েছিল আমি এই প্রফেশন ছেড়ে দিই। এত কষ্ট, বাচ্চাদের কষ্ট। আমি বাড়ি গেছি, আমার ছেলে আমাকে চিনতে পারছে না, আসছেই না আমার কাছে। এক তো এরকম দাড়ি, গাল ভর্তি দাড়ি। ওর মাও বলছিল যে আমার কাছেও আসছিল না ছেলে। ওর মায়ের একটা কথা, এগুলো ছোটো ছোটো ঘটনা না মনে নিয়ে পড়ে, জানো? তোমাদের নিজেদের রিলেশনশিপের মধ্যে তো একটা চাপ। বলছি আমি, ওর মা বলছে আমি যখন প্রথম ওর বাচ্চাটাকে নিয়ে শুলাম প্রথম রাতে, ওকে একটু গান গাইতে গাইতে একটু ঘুমাতো আর কি। তো বললো আমার কান্না পেয়ে গেছিলো যখন আমি ওকে সেই গানটা গাইছি। আমার ছেলে বলে উঠলো যে মা আমি এই গানটা কতদিন শুনিনি। আমার না এটা মনে পড়লে আরও কষ্ট লাগে বিরাট। বলছে আমি তখন চোখে না জল রাখতে পারছি না। ছেলে বলছে যে মা আমি এই গানটা কতদিন শুনিনি, বুঝেছ? আর সেটা শুনে না আমার পরে অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। তো যাই হোক, তারপরে আমি যখন বাড়ি গেলাম, ছেলে অন্য জায়গায় ছিল, ওর মামার বাড়িতে ছিল। ও গাড়ি থেকে নামছে, আমাকে দেখে না এগোচ্ছেই না আমাকে দেখে। আমি ডাকছি, এগোচ্ছে না। তার আস্তে 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 সাবলীল হলো। তো তারপরে আমি কলকাতা চলে এলাম। কলকাতা একটা জায়গায় এসে কিছুদিন ছিলাম। আমাকে বললো একজন যে তুমি কলকাতা একটু এসো, দরকার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসো একটা অন্য ভাড়া বাড়িতে। ছেলে মেয়েদেরকে একটু ঘুরতে যাও, আমার লয়াররাও বললেন। তো আমার ওয়াইফও খানিকটা না চেয়েছিল যে আর আমি এইসবে, কারণ তার একটা বিশাল ট্রমা গেছে না ছেলে মেয়েদের কথা ভেবে, যে আর এইসব করে লাভ নেই, এই তো ছেলে মেয়েদের অবস্থা, কে দেখবে তোমাকে, আমাদের কি হবে হালটা। ওর মনে একটা এরকম এসে গেছিলো। কিন্তু আমি ঠিক করেছিলাম যে এত কষ্ট করলাম, মুখটা বন্ধ করে দেবো, মুখটা করে দেবো, আমি করব না। তো আমার সঙ্গে ওয়াইফের একটু মনোমালিন্য হয়েছিল যে তুমি যা পরে করো, তুমি আমাদের কথা আর ভাববে না, বুঝতে পারছি। ওখানে একটা ভয় পেয়ে গেছিলো, মা তো কষ্ট পেয়েছে, আমি বুঝতে পারছি ওনার মনের অবস্থা। কিন্তু আমার মনের যে ছিল যে না আমি এখান থেকে বেরোবো না, আমাকে 20 দাঁতটা ভাঙতেই হবে। আমাকে করেছে আমি দাঁতটা ভাঙবই, ওদের 20 দাঁত এমন ভাঙবো যে আমার দিকে না আর তাকাতে পারে। তো আমি কলকাতায় বসে বসে, তপসিয়া এলাকাতে বসে বসে আমি একটা দুটো করে ভিডিও তৈরি করতে শুরু করলাম। প্রথমে নিজের কাহিনী, জেলের কাহিনিগুলো বললাম, লোকজন খানিকটা শুনলেন। এত বলিনি, টুকটাক বলেছিলাম। আমার ওয়াইফেরও বক্তব্য তুলে ধরেছিলাম। আর তার সঙ্গে এবার একটা দুটো করে খবর তুলে ধরতে শুরু করলাম। মানুষও খবর পাঠাতে শুরু করলেন। দেখলাম মানুষ প্রচুর নিচ্ছেন। তখনও জানি না যে ইউটিউবে এরকম ব্যাপার, এত ইনকাম টিনকাম হয় বলে। তখন তো ওদিকে চ্যানেল বন্ধ হয়ে গেছে, নাম রয়ে গেছে আরামবাগ টিভি। কিন্তু আরামবাগ টিভি চ্যানেলটা কেবিলে ছিল, কিন্তু আমি ইউটিউবে অ্যাকাউন্টও করে রেখেছিলাম। কিন্তু দিতাম, ইচ্ছা হলে দিতাম, না ইচ্ছা না দিতাম। লোকে বলতো যে তুমি তো এখানে দিতে পারো। আমি কী হবে, এই তো টিভিতে চলছে। তখন টিভিতে আরামবাগ টিভি বিরাট ব্যাপার আরামবাগে। মানে আরামবাগের এবিপি আনন্দ, আরামবাগ টিভি লোক দেখবেই, মানে এরকম একটা অবস্থা। তো এবারে হলো কি, ওই রয়ে গেল ইউটিউব চ্যানেলটা। সেই থেকে আমি ইউটিউবার হয়ে গেলাম। মানে মেন স্ট্রিম, স্যাটেলাইট, কেবল টিভি, সেখান থেকে ইউটিউবার হয়ে গেলাম। এবার ইউটিউবে একটা পর একটা ভিডিও করতে শুরু করলাম। প্রথমে দিনে একটা দুটো দিতাম, তারপর ভোট এসে গেল, 21-এর ভোটটা সামনে আসতে শুরু করলো। তারপর আমি লাগাতার কাজ করতে শুরু করলাম। আর আমার বিরুদ্ধে কেস হতেই শুরু হয়ে গেল। কেস আসতো, পুলিশ রোজ আসতো, সেই খবর করতাম। কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে আমি ওই রক্ষা কবচ পেতাম, ওখান থেকে খারিজ হতো, স্টে হতো। এই করে লড়াই করতে করতে এগিয়ে আসা। আর আমাকে নতুন করে বাঁধতে পারিনি, অনেক চেষ্টা করেছি। অভিষেকের নামে একটা চার্জশিটের অংশ একদিন ফ্ল্যাশ করেছি, ফ্ল্যাশ করে বলেছি আমার কাছে আরও আছে, দেখাবো। আমি রাত 7টা না 8টায় দেখিয়েছি, সকালে থেকে পুলিশ চলে গেছে বাড়িতে, লালবাজার থেকে। ভাবো লোয়ার কোর্ট সম্পর্কে কেন এত কথা বলছি। আমি সন্ধ্যায় দেখিয়েছি, শুধু বলেছি আরও আছে, দেখাবো। সকালবেলা নাকি আমার সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে গেছে। কোর্ট কখন বসলো? সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে গেছে, বাড়ি ঢুকবে না, ওই যে বলেছি আছে, ওর নাম আছে, মানে সব নিয়ে চলে আসবে আর কি। তো আমি দরজা খুলিনি। আমি জেনে গেছিলাম, দরজা খুলি বলতে আমি জেনে গেছিলাম আমার না সব নেটওয়ার্ক আরামবাগে বিরাট লোক ভালোবাসে আমাকে। পুলিশ ঢুকলে আমাকে বলে দেবে, কলকাতা পুলিশ ঢুকেছে, তোমার কোনো ব্যাপার আছে। আমাকে একজন বলে দিয়েছিল যে কলকাতা পুলিশ ঢুকছে। আমি টুক করে একটা অন্য বাড়িতে চলে গেছিলাম, ওয়াইফকে রেখে দিয়ে ওরা সারাদিন ঢুকে চেষ্টা করে, ঢোকার পারেনি, দরজা খুলেনি। আর ওই দিনই পরদিনই আমার কলকাতা হাইকোর্টে ডেট ছিল। কলকাতা হাইকোর্ট থেকে ডেট পেয়ে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে বাড়িতে ঢোকা যাবে না, চলে এলো ফেরত। তো আর আমাকে ধরতে পারেনি, কিন্তু কেসের পর কেস দিয়ে দিয়েছে, চলে গেছে। কেস দিয়ে এখনও পর্যন্ত মনে হয় 33টা কেস আছে, 33 এখনও চলছে। হ্যাঁ, এখনও চলছে, বলতে ম্যাক্সিমাম স্টে হয়ে গেছে।
নতুন কেস একটাও টেকেনি, সব স্টে। পুরোনোগুলো যেতে হয়, মাঝে সাঝে যেতে হয়। এই জন্য তোমার মানে টাকা পয়সাও তো প্রচুর খরচ হয়েছে। টাকা পয়সা খরচ বলতে আমার লয়ারের যে সেকশনটা কলকাতা হাইকোর্টের, তারা ওইরকম প্রফেশনালি আমার সঙ্গে ডিল করেন না প্রথম থেকে। আচ্ছা। সেই জন্যে মানে চলে যায় আর কি। টুকটাক যে খরচাটা সেটা আমিই করি। এখন তোমার ছেলেমেয়েরা তো বোঝে যে বাবা একটা খুব এমন কাজ করে যেখানে আমাদেরকেও মাঝে মাঝে এরকম দিন দেখতে হতে পারে। আমার বাচ্চাটার ছোটোটার ট্রমাটা অনেক দিন ছিল, ওর ট্রমা কাটতো না। ও পুলিশ পরে যখন আবার নোটিশ দিতে আসতে শুরু করতো, ও কষ্ট পেত। ও ভাবতো মা মনে হয় আবার চলে যাবে, মানে বাবা মনে হয় আবার চলে যাবে। ওর মধ্যে ওর এমন হয়েছিল, ওর মা ধরো যখন এসেছে, হয়তো একটু বাইরে গেছে 2 ঘন্টার জন্য, বাইরে মানে কি বাড়িতেই আছে, দেখতে পায়নি, ও কাঁদতে শুরু করে দিত যে মা মনে হয় আর নেই। বলতো যখন দেখা হতো বলতো যে হাই তো আমার মনে হচ্ছিল তুমি চলে গেছো, মানে এরকম ট্রমা ছিল। আমি সেই সব নিয়ে অনেকবার বলেওছি চ্যানেলে, কিন্তু পুলিশ শুনতো না। ওরা ঠিক সেই চলে আসতো, ঠিক চলে আসতো। আগে তো রাতে আসতো, রাতে যে আসা যায় না সেটা নিয়ে অনেকবার আমরা হাইলাইট করেছি। রাতে তারপরে রাতের দিকে আসতো না, দিনের দিকে এসে ওই নোটিশ ধরাতো, লাগাতার নোটিশ ধরে দিয়ে গেছে। পরের দিকে ওদের যখন দেখছে যে এরকম করার পরেও কিছু করতে পারছে না, পরের দিকে ওদের সাহসটা বেড়েছে, কিন্তু ওদের ট্রমা কাটতে অনেক সময় লেগেছে। আমার ওয়াইফেরও প্রচুর ট্রমা হয়ে গেছিলো। তুমি এই যে এত স্ট্রাগল করেছো, অথচ তুমি আগে একটা বড় চ্যানেলে কাজ করতে, সেই চ্যানেলেরই একবার রিপোর্টার তোমার নামে খুব বাজে বাজে কথা বলেছিল যে দেখতে খারাপ, একটা কোট পরে সারাদিন ভিডিও করে। আমার জানতে ইচ্ছা করে এখন তিনি কোথায় আছেন, তাকে কিন্তু এখন আমার আর দেখতে পাই না। দেখো আমি না, মানে কলকাতা টিভির ওই যে প্রোগ্রামটা ছিল, আমি অবাক হয়ে গেছিলাম যে কে বলছে, কারা বলছে, যেখানে আমি কাজ করে এসেছি, মালিক তো এখনও তিনিই আছেন। তো এইরকম কেন হয়ে গেল, হঠাৎ করে আমাকে নিয়ে কেন পড়ে গেল? একটা স্যাটেলাইট চ্যানেল, ইউটিউবে আমরা কাজ করছি, আমার নামে এরকম বলানো, আমি নাকি জেলের বাইরে কোথাও যাইনি, আমি নাকি কেমন দেখতে, এরকম একটা কি বলা হয়েছিল, একটাই কোট পরে। হ্যাঁ, সত্যি আমার একটাই তখন ছিল। দেখো আমি না কখনো না চাকচিক্য হয়নি, হতে পারিও নি, এটা বলতে পারি। আমি আজও চাকচিক্য হতে পারিনি। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, আমার বাচ্চারাও বলে, তুমি একটু স্মার্ট হও। আমি কী করে আর স্মার্ট হব? আমি কখনো চুলও আঁচড়াই না, ঠিক করে বসে পড়ি। আমি অবাক হই যে তারপরেও মানুষ কেন শোনেন, দেখেন। তো উনি এরকম বলেছিলেন। সত্যি উনি খুব চাকচিক্য সেজেগুজে বসেন, ওনার কোট চেঞ্জ হয়, আমার হয় না। তো এইসব মানে নানান হয়, মানে বলার চেষ্টা হয়েছিল, নানানভাবে দেখে দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে আমার একটা আমার খারাপ আইরনি বলি লেগেছিল। আমি, হ্যাঁ। আজকের আমি কাল গত রাতে চেক করছিলাম যে চ্যানেল থেকে তোমাকে এরকম বলা হয়েছে, তাদের ইউটিউবের মোট ভিউজ 65 মিলিয়নের কাছাকাছি এক মাসে, আর তোমার হয়েছে প্রায় 82 মিলিয়ন। মানে ওদেরকেও তুমি ছাপিয়ে গেছো একা ওই একটা কোট পরে ওই সেটআপে। আমি ওগুলো দেখিনি, তুমি দেখেছো, ভালো। তো আমার বক্তব্য সেটাই যে একটা স্যাটেলাইট চ্যানেল তারা ইউটিউবের একজনকে নিয়ে পড়ে গেল, এবং সবথেকে বড় কথা, আমি কি সে তো মালিক ভালো করে চেনেন, আর যারা লিখছেন স্ক্রিপ্ট তারাও তো ভালো করে চেনেন, তো কেন এটা করা হলো? পরে বুঝলাম পলিটিক্যাল স্বার্থ, কারণ চ্যানেলটা এখন আর সেই চ্যানেল নেই। আমি যে সময় কাজ করেছি মানে প্রপার কাজ হতো। পরে দেখলাম তারা ওই যে দলটা হেরে গেছে তাদের একেবারে হয়ে কাজ করা, এবং মালিকও সেই মতো করে, শুনেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভিতরে কাজ করতেন। তো তাদের একটা হয়তো টার্গেট ছিল আমাকে দমানো, কারণ আমি যেহেতু সব কিছুকে এক্সপোজ করে দিচ্ছি। সেই জন্যে তারা অতীতের সব কিছু ভুলে গিয়ে, একটা সম্পর্ক থেকে যায় তো। এমনকি যখন আমি নিজস্ব উদ্যোগে এইগুলো করতে শুরু করি, আমি মালিককে বলেছিলাম, ওই কৌস্তুভ রায়কে। তো উনি কিন্তু খুশি হয়েছিলেন সেই সময়, তুমি নিজস্ব উদ্যোগে এরকম করছো। আমাকে ছাড়তে চাওয়া হচ্ছিল না। এমন নয় যে কলকাতা টিভিতে আমাকে স্যাক করা হয়েছে। আমি নিজের ইচ্ছাই ছেড়েছি, এবং কাজ করতে করতে ছেড়েছি, মালিককে এটা বলে ছেড়েছি যে আমি এই কাজটা করতে যাচ্ছি। তো সেই মানুষটি কী করে তার চ্যানেলে এরকম করতে দিলেন, আমি অবাকই হয়েছিলাম। তো আজকের দিনে মানে খুঁজি আর কি, যে যিনি সামনে থেকে বলেছিলেন তিনি এখন কোথায়। মাঝখানে তো একটা রিপোর্ট দেখেছিলাম, দীঘাতে নাকি টেনে নিয়ে চলে যাচ্ছিল জলে, সেখানে এমন ড্রামা করেছিলেন, সেটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছিলো। এইসব ড্রামা আমার হয় না, আমি যা হয় মন থেকে বলি। আর ওনারা যারা এরকম আমাকে মানে কটাক্ষ বা টিটকিরি যাই বলে না কেন করেছিলেন, পলিটিক্যাল স্বার্থে করেছিলেন, কিন্তু আমি তার জবাবটা তখন তাৎক্ষণিকভাবে দিয়েছিলাম। আর কাজের মাধ্যমে তুমি তো বলেই দিচ্ছ যে তার থেকে আমার ভিউজ অনেক বেশি, তো এটাই হচ্ছে জবাব। তো তারা এখন কোথায়, আমি এখন কোথায়? তাহলে এইসব করে চলে না, এইসব করে কটাক্ষ করে ছোটো করা যায় না। আমি তো বলতেই পারতাম তখন যে আমি নাকি জেলের বাইরে বের হই না, আর মালিক যিনি ওনাদের, তিনি কোথায় থাকেন? আমি তো অনেক ঘটনা জানি।
রেড করতে এসছে এজেন্সি, তিনি ছাদের ওই ক্যান্টিনের ছাদের ওখানে একটা ফুটেছিল, নিচ দিয়ে নেমে পালিয়ে যাওয়ার ব্যাপার স্যাপার, তো অনেক কাহিনী আছে। তো যে মালিক বলালেন তাকে দিয়ে, তার ভাবা উচিত ছিল না যে তার সম্পর্কে আমি অনেক কিছু জানি, যেহেতু মালিক ছিলেন। তো যাই হোক, তখন আমরা মালিক হিসেবে সম্মান দিয়েছি, কাজ করেছি, আমি সেই সামনে আর কিছু বলতে চাইও না। কিন্তু যিনি সামনে থেকে বলে বিরাট দেখালেন, সে কি বাবা, মাথা ঝাঁকানো কি অ্যাঙ্কারের, যেন কী না কী করে ফেলেছেন। পরে শুনলাম তার বাড়িতে নাকি সব ইডি আবার রেড ফেড করেছিল, ইডি না সিবিআই রেড করেছিল। তো এইরকমভাবে আমি কখনো বাঁচতে চাইনি। আমার বাড়িতে রেড হবে অহেতুক, মিথ্যা কেসে আলাদা ব্যাপার, কিন্তু এইরকম আমি চাইনি। আমি খুব সিম্পলভাবে থাকতে চাই। আমি তারপরে যখন আমি সেই কোডটাকে একবার ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কি একটা রেজাল্টের পরে, মানে আমি এটাকে এই করলাম। তো দিয়ে তারপর নর্মাল থাকি, কোর্টও কখনো পড়ি কখনো পড়ি না, কিন্তু মানুষ দেখি আমাকে ঠিক নেন। আচ্ছা, তোমার কখনো এমন হয়েছে যে তুমি রিপোর্টিং করতে গেছো এবং তোমার ফিল হচ্ছে আজকের হয়তো আমি বেঁচে নাও ফিরতে পারি, আমার একটা কঠিন সিচুয়েশন হয়েছিল? একদম একটা হয়েছিল, সেটা নন্দীগ্রামে তখন নন্দীগ্রাম ঘটনার সময়টায় আমরা তখন ছোট্ট একটা হাউসে খবর এখনে কাজ করি, আমাকে নন্দীগ্রাম যেতে বলা হলো। কিছুই না, একটা ছোট্ট ক্যামেরা, আমার সঙ্গে আরেকজন। কোথায় থাকবো জানি না, নন্দীগ্রামে বাজারে নেমেছি। আমি তার আগের দিনে একদিন জাস্ট গিয়ে চলে এসেছিলাম, ওই গড় চক্করে বেরিয়ে বলে একটা জায়গা আছে, সেখানে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তাকে ফোন করে চলে গেছি যে আমরা এখানে আসছি। তো যখন আমি ঢুকেছি ওখানে নন্দীগ্রাম বাজারে নেমে, সব তো রাস্তা কাটা, তো কোনো গাড়ি টাড়ির কিছু যখন যাচ্ছে না, তো একটা ভ্যান ঠিক করলাম, ভ্যানে আমরা যাবো দুজনে। তখন রাত 10টা বেজে গেছে। তো ওই যে যাচ্ছিলাম না, মানে রাস্তা দিয়ে কেউ নেই, কাকপক্ষী কেউ নেই, উল্টো রাস্তা দিয়ে যাওয়া। তো যখন যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তিনিও না রাস্তা ভুলে গেছেন, কোন দিক দিয়ে রাস্তা। সে একটু মদ মাতালা টাইপের ড্রাইভার ছিলেন মনে হচ্ছে। তো আমি একটা জায়গাতে দেখলাম, যখন ওরা একটা মাঠের মধ্যে দিয়ে পাস করছি, হঠাৎ করে একদল লোক হটপট করে আসছেন, আর তার জাস্ট 2 দিন আগে লাশ পড়েছে। এসব যাই, কে দাঁড়াও। তখন আমাদের একটা ভয় লেগেছিল, যে কারণ তারা না, তখন না মিডিয়ার লোককে দেখলেও আক্রমণ করা হচ্ছিল, মানে আতঙ্কের কারণে। তো আমি বললাম, যা, এবার কিন্তু মুশকিল আছে, এই যা ছুটে আসছে, আমরা দাঁড়িয়ে গেলাম, কী আর করবো। তো তখন বললাম যে আমরা মিডিয়ার লোক, কোথাকার অমুক তমুক। তখন না আমাদের খবর এখন সম্পর্কে না ওরা খুব একটা জানতো না, কারণ এটা লোকাল কলকাতা বেস চ্যানেল ছিল খবর এখন। আর তখন তো গ্রামের দিকে তো ওইগুলো যায়নি, কেবল নেটওয়ার্কটা। ও কলকাতার অমুক তমুক বলে ছেড়ে দেওয়া হলো। কোথায় যাবে অমুক, আমি বললাম ওই জায়গা। তো বলে ছেড়ে দেওয়া হলো। আমার সেদিন কিন্তু একটা বিরাট ভয় পেয়েছিলাম। আর একটা যখন ছাড়া হলো, যখন আমি যাচ্ছি, একটা সময় গিয়ে দেখছি রাস্তাই খুঁজে পাচ্ছি না, তখন প্রচণ্ড কুয়াশা, রাস্তা শেষ, ভ্যানে যেতে রাস্তা শেষ, রাস্তা জমিতে নামিয়ে, মানে এই ভ্যানটাকে জমিতে নামিয়ে নেওয়া হলো। জমিতে নামিয়ে নিয়ে যাচ্ছি, আর তখন সে ওখানে এই কলাইয়ের চাষ হতো, খেসারি কলাইয়ের। তো জমির ধারে ধারে কাঁটা বাবলা কাঁটা দেওয়া থাকতো, যাতে করে পশু টশুর লোকজন না নেমে করেন। সেই কাঁটার উপর দিয়ে হাঁটছি, ভুগছে পায়ে, বিঁধছে, সে কঠিন লাইফ। আর কোথায় যাচ্ছি, কোনো আওয়াজ, কারো আওয়াজই পাচ্ছি না, একটা দুটো শুধু বমের আওয়াজ পাচ্ছি। তখন আমরা ভাবছি যে কোথায় চলে এলাম, কাকে বলে চলে এলাম, কী করে আমাদের অবস্থা হবে। তখন আমরা ওই সময় একটা বিরাট ভয় পেয়েছিলাম। আর এনআরএস হাসপাতালে ওইটা করতে গিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছিলো, সেটা আমি ওখানটায় বলিনি। আমি না, যখন আমি ওই কঙ্কালটা আনতে গেছি ভিতরের ওই ডোমের ওখানে, বললো যে তুমি এসছো, হ্যাঁ বসো। দিয়ে আমাকে এবারে আমি দাও, তাহলে দাও কঙ্কাল। দেখছি আমাকে না এরকম করে দেখছে, মানে মাপছে আর কি, যে লোকটা ঠিক কিনা। দাঁড়াও, বসো আনছে বলে, দেখি একটা ছোট্ট একটা জায়গা নিয়ে এলো, জায়গা নিয়ে বার করছে, কাপড় থেকে বার করছে। দেখি তুই শুধু দুটো হাত নিয়ে এসছে, হাত দুটো, বাকি কোথায়? বলছে দাঁড়াও না, দেখছি। আমি না তখন মোবাইল ক্যামেরা অতটা ভালো ক্যামেরা ছিল না, একটা সেই ছোটো ক্যামেরা ছিল। আমি না এরকম করে হাতে মোবাইলটা রেখেছিলাম, রেখে এরকম করে ঘুরছি, ছবি তুলছি আর কি, হাতে এরকম করে ঘুরছি। তো একজন না বুঝতে পেরে গেছিলো, একটা সে এবার সে পেছন দিকে এইদিকে সেই দিকে ঘুরে আসছে, দেখছে যা, এটা ডোমের মধ্যে না, ওদেরও প্রাণ রক্ষার ব্যাপার আছে না, যে সব জেনে যাবে, ওদের কি মায়া দয়া আছে, মেরে ঢুকিয়ে দিলেই হলো। তখন আমার খানিকটা ভয় লেগে গেছিলো। যদি আমি আমার ক্যামেরাম্যানকে বলে রেখেছিলাম যে আমি যদি এই সময়ের মধ্যে না আসি, ওখানে আউটপোস্টে পুলিশকে জানাবি, আমি সব লাইন আপ করে গেছিলাম। তো তখন ওই বুঝতে পেরে যাওয়াতে আমার তখন খানিকটা ভয় লেগে গেছিলো। তো আমি খুব দ্রুত বেরিয়ে চলে এসেছিলাম, যে দেখো আমি যা আছে দাও, আর দেখবো না, নাহলে তো মেলে দেখতাম, আমি যা আছে দাও আর দেখবো না বলে। পরে একটা ব্যাগ নিয়ে এসেছিলো পুরো বডিটার, দাও তাড়াতাড়ি ওখানে চলে যাবো বলে চলে এসেছিলাম। ওখানে আমি একটা ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেলেও না এর একটা আলাদা আনন্দ আছে, জানো তো।
নন্দীগ্রামে যখন আমি দিনের পর দিন থাকতাম, তখন বম চলতো, গুলি চলতো, কিন্তু ওই যে কাভার করে দেখাতে পারতাম, তখন আমার ছোট্ট চ্যানেল, তাতে যে প্রশংসা পেতাম বসের কাছ থেকে, আমার না বরাবর এই ঝুঁকি নিয়ে খবর করার মধ্যে একটা আমি ইন্টারেস্ট পেতাম, সেই জন্যে ভালো লাগা যায়। তুমি তো মাঝখানে ফিল্ড রিপোর্টিং প্রায় বন্ধই করে দিয়েছো, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, আবার কি শুরু করবে ফিল্ড রিপোর্টিং? তো ফিল্ডই তো আমার শুরু, কিন্তু ফিল্ডে আমি দেখেছি, ফিল্ডে বেরোলে আমি দিনে হয়তো একটা কি দুটো খবর করতে পারি, কিন্তু আমি বসে খবর করলে আমি দেখি অনেক বেশি ডেলিভার করতে পারছি। তো আর আমাদের বয়সটাও হয়েছে, আর আমরা যেহেতু খবরের মেন অ্যাঙ্গেলটা মানুষকে ধরিয়ে দিতে চাই, আমি কি করি অ্যাকচুয়ালি, আমি কিছুই করি না। একটা খবর দেখি মিডিয়াতে হচ্ছে, দেখলাম খবরটার আসল লাইনটা বলছে না। আর এটাও ভাবো কেন আমাদের খবর লোকে দেখেন, এই জন্যই দেখেন মিডিয়া একটু না ব্যালেন্স করে খবর করে। দেখো, নিরপেক্ষ খবর আর ব্যালেন্স খবরের মধ্যে তফাৎ আছে। নিরপেক্ষ খবর হচ্ছে যেটা ঘটনা সেটা তুমি ডিরেক্টলি বলছো, সেটা হচ্ছে নিউট্রাল। আর ব্যালেন্স মানে যার বিরুদ্ধে খবর তাকেও তুমি সাফাই গাওয়ার সুযোগ দিচ্ছ। তুমি পার্থকে তুমি জিজ্ঞাসা করতে গেছো, আপনি কি চুরি করেছেন, উনি কি বলবেন, চুরি করেছি? উনি তো ওনার সাফাই দেবেন। তো এরকম আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো আমরা তো জানি অনেকের ক্ষেত্রে যে মানুষটি কী করেছেন, তো তাকে যদি আমি ব্যালেন্স খবর করার জন্য, যে আমাকে ব্যালেন্স খবর করতে হবে, সুতরাং তারও বক্তব্য লাগবে, আমি জানি নিশ্চিত, সেটা কিন্তু ব্যালেন্স খবর হলো না। সেটা কিন্তু নিরপেক্ষ খবর হলো না, সেটা ব্যালেন্স খবর হলো, যে দুদিকটা আমাকে ব্যালেন্স করে চলতে হবে, যাতে কেউ খারাপ না ভাবে। তো এই ব্যালেন্সের ব্যাপারটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আমরা ব্যালেন্সে নেই, আমরা হচ্ছি যে যেটা দেখব বলে নিরপেক্ষভাবে বলবো। কিন্তু আমার খবরের মধ্যে হয়তো বলবেন আপনি তাহলে সব খবর কেন করেন না? দেখুন, আমি সব খবর হয়তো করি না, কিন্তু যে খবরটা করি সেটা কিন্তু যেটা সত্য সেটা বলি। কিন্তু আমি আবার ওই খবরগুলোই করি যেটা করে আসছিলাম পরিবর্তনের আগে পর্যন্ত, যেটা পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক হবে। এটা ছিল আমার প্রিন্সিপাল। তার মানে এই না যে আমি মিথ্যা খবর দিয়ে তৃণমূল কংগ্রেসকে বেঁধবো। তৃণমূল কংগ্রেসের নেগেটিভ জায়গাটা আমি তুলে ধরার চেষ্টা করছি। হয়তো বলবেন তাহলে তো আপনার বিজেপিরও নেগেটিভ তুলে ধরা উচিত ছিল। কেন তুলে ধরবো? আমি সমালোচনা করেছি, কিন্তু আমার ফোকাসটা কী ছিল? আমার ফোকাস ছিল পরিবর্তন। তো আমি তো নিজে লড়ছি না, আমার কাছে কাউকে একটা সাপোর্ট নিয়ে এগোতে হচ্ছে। তো আমি যখন দেখতে পাচ্ছি যে এই দলটা পরিবর্তনের জন্যে গণতান্ত্রিক সিস্টেমে লড়তে পারে, তো আমি তাকেও ঘেঁটে দেবো না, আমি এদিকটা শক্ত করে ওদিকটা দুর্বল করব, এই পলিসি ছিল। সেই জন্য আমার স্টোরিগুলো ওই রকম সিলেক্টিভ হতো। আচ্ছা, এই না যে বিজেপির হয়ে আমি কাজ করছি, বিজেপি না হয়ে যদি অন্য কোনো দল হতো, নো প্রবলেম, আমার কাছে কোনো প্রবলেম ছিল না। আমার টার্গেট ছিল মানে এই সরকারটাকে দিয়ে হবে না। যদি এই সরকারটা দিয়ে কাজ হতো, তাহলে আমি বলতাম না যে একে পরিবর্তন ঘটানো হবে। দেখলাম এই সরকারটার কোনো মিশন নেই, ভিশন নেই, একে রাখা মানে সর্বনাশ আরও হয়ে যাবে, একে হটাও। সামনে কে আছে? বিজেপি, চলো একে লাগাও, একে দিয়ে আমরা যদি উন্নতিটা ঘটাতে পারি। তো সেই জন্যে আমি সেই খবরগুলোই করতাম যেখানে পরিবর্তনের সহায়ক হয়। তো যেটা করতাম কিন্তু নিরপেক্ষভাবে করার চেষ্টা করতাম, ব্যালেন্স করতাম না যে এটা এরকম বলছে, আপনি কি বলছেন। আরে যে মানুষটার পা ভেঙেছে, আমি দেখতে পাচ্ছি পা ভেঙেছে, তাকে আমি জিজ্ঞাসা করবো আপনার পা কি ভেঙেছে? এটা আমি বলতে পারবো না যে হ্যাঁ দেখুন এই ব্যক্তির পা ভেঙেছে। তো আমি যদি তাকে ফের জিজ্ঞাসা করি কী বলবেন, আপনি কি নাকা হয়ে গেছেন নাকি কানা হয়ে গেছেন, তার রিয়াকশান স্বাভাবিক, সেরকম দর্শকরা তাই সেরকম রিয়াকশান দেন মনে মনে। তো আমি কেন সময় নষ্ট করব? বরং কী করে ভাঙলো, কেন ভাঙলো, যদি এইভাবে মানে যে কারণে ভেঙেছে সেই কারণগুলো উল্লেখ করলে যদি অন্যদের সুবিধা হয়, আমার কাজ সেটাকে তুলে ধরা, ফালতুকে ফুটেজ দেবো কেন? এই ব্যালেন্স করা, সাফাই দেওয়ার একটা ব্যাপার, এটা আমি করি না। ফলে এটা হচ্ছে তফাৎ। এবার তুমি তো টিএমসির আমলে কাজ করেছো, তখন তোমার উপরে অনেক কাজ করেছি, বাম আমলে কাজ করেছো, অনেক প্রেশার ফেস করেছো। নতুন সরকার ক্ষমতায় আসার পরে একটা নতুন নোটিফিকেশন জারি করেছে যে সরকারি চাকরি যারা করেন, যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িরা, তারা সোশ্যাল মিডিয়ায় বা টিভি মিডিয়ায় কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তো তোমার কি মনে হয় না যে এরকমভাবে ইন ফিউচার রিপোর্টিংয়ের উপরেও তারা প্রেশার ক্রিয়েট করবে? আচ্ছা, ওটা কি মানে যারা টিচার সবার ক্ষেত্রে করেছে? ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই তো করা হয়েছে। আমি জানি না, এটা একটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু কেউ বলছে যে না, ওই টিচার অধ্যাপক তাদের ব্যাপারটা নাকি, যারা প্রাইভেট মানে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড তাদের ক্ষেত্রে করা হয়নি, কিন্তু যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে। দেখো, যেমন ধরো পুলিশে যেটা, পুলিশ তো বলে না, পুলিশ থেকে পাবলিকলি কোনো কমেন্ট করে না, ওটা কোনো সরকারি সেক্টর, পুলিশ বলে না। আর আমি করছিলাম যে এই যে না বলাটা, এটা নাকি একটা পুরনো কোনো অর্ডার, সেটাকে ওরা এক্সিকিউট করছে এখন অনেক ক্ষেত্রে যে পুরনো সব অর্ডারগুলোকে মানে করছে আর কি। তো আগে যদি অর্ডার থেকে থাকে,
সেটাকে সেটা অর্ডার অনুযায়ী সরকার মনে করলে করতে পারে। এই অর্ডার যদি ঠিকঠাক না হয় মানুষ চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু দেখো, একটা অফিস সিক্রেট বলে একটা কিছু আছে যে কোনো জিনিসে। আর এটাও আমরা দেখি, মানুষের বাক স্বাধীনতা মানে যা খুশি বলবো, এবং একটা সরকারের পদে থেকে সরকারকে ইচ্ছা করে বেকায়দায় ফেলবো, এটা এটা কিছু কিছু মানুষের টেন্ডেন্সি আছে ইচ্ছা করে বিপদে ফেলবো, এটাও ঠিক না। তবে বাক স্বাধীনতা কোথাও আটকে যায় সেটা তো আমরা কখনো বলতে পারি না মিডিয়া জগতের লোক হিসেবে। এবার দেখানো টিএমসির আমলে লোকজন ডিএর বিরুদ্ধে কথা বলতো সরাসরি, সরকারি চাকরি যারা করতেন। এখন তো যদি ডিএ না দেয়, আমি বলছি হয়তো দেবে, যদি না দেয় তখন তো সেটাও তো বলতে পারবে না। না, আমার মনে হয় না সেটাতে আপত্তি হওয়ার কথা। আমি এটা কনফিউজ হয়ে আছি, কারণ আমি শুনছি যে সরকারি যারা এই সব সেক্টরে তারা মনে হচ্ছে বলতে পারবেন, আমার ধারণা বলতে পারবেন। ওটা কিছু সেক্টর উল্লেখ করা হয়েছে। আমি তো প্রথমে যেটা শুনেছিলাম যে আমলা যারা তারা পারবেন না, একবার নিচু স্তরে তাদের ক্ষেত্রে আমি অতটা শুনিনি। তবে মানুষের কথা বলতে দেওয়াটা উচিত, এটা আমি বলতে পারি। আর মানুষেরও উচিত এমন কিছু করব না যেটা বিনা কারণে উন্নয়নের কাজটা আটকে যাবে। দেখো, এই যে পরিবর্তন হয়েছে না, আমরা তো কোনো এমএলএ নই, আমরা কোনো সরকারের অংশ না, কিন্তু আমাদের একটা দায়িত্ব হওয়া উচিত যে সরকারটা ছিল, যা করে গেছিলো বাংলাটাকে, আমরা কিন্তু একটা বড় সুযোগ পেয়েছি বাংলাটাকে রিভাইভ করার। কেন বলো তো? এই যে সরকারটা এসছে না, এইরকম সরকার আমরা বাঙালিরা পাইনি, যারা একটা ফিনান্সিয়াল ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে সেন্টার থেকে। এতদিন যে সরকার আমরা দেখে এসেছি, শুধু ঝগড়া হতো, কেন্দ্র দেয় না, একটা ইগোর লড়াই। আর কেন্দ্র যাতে না দেয় বা কেন্দ্রের প্রকল্প যাতে এখানে না হয় সেই চেষ্টাও হতো। তুমি ভাবো না, আমি তো আসছিলাম, চিংড়িঘাটা ব্রিজটা তো করাই যেতে পারতো, কেন করা হয়নি? কেন্দ্র বিজেপি মাইলেজ নিয়ে নেবে ভোটের সময়, এটা আমরা দেখে এসেছি। কিন্তু এখন ডাবল ইঞ্জিন আসার ফলে যে ক্ষতটা আমাদের রয়েছে, আমাদের সত্যি প্রচুর টাকা পয়সার প্রয়োজন রয়েছে। আমরা নাগরিক হিসেবে আমাদের উচিত এই সরকারটাকে প্রপারলি ইউজ করে নেওয়া, এটা আমার উদ্দেশ্য। আমি কিন্তু এখন সেইভাবেই কাজ করতে চাইছি। তো যারা আছেন দায়িত্বে বিভিন্ন সেক্টরে, তাদেরও উচিত যে আমরা একটা বড় সরকার পেয়েছি যার ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, সেটাকে যতটা পরে ইউজ করে নাও। অহেতুক একটা ন্যারেটিভ তৈরি করে বিপদে ভালো ব্যাঘাত ঘটাও, তাতে করে বাঙালি বঞ্চিত হবে, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, লিমিট ক্রস করলে তো কথা বলতেই হবে, এটা নিয়ে কোনো নেই। আমি কিছুদিন আগে, জাস্ট কয়েকদিন আগেই দেখছিলাম একটা ভিডিও, হঠাৎ যদি উঠলো কথা, পৌলমী দিয়ে একটা ভিডিও করে, দেখলে চিনবে তুমি হয়তো নিশ্চয়ই। তো পৌলমী বলছিল যে নতুন সরকারের কাছে যে সমস্ত পুরনো কাজ, যে সমস্ত পেন্ডিং ছিল, সেই কাজগুলো যদি তারা ঠিকঠাকভাবে করে, তাহলে হয়তো তাদের 1 বছর আর নতুন কোনো প্রকল্পই দিতে হবে না, তারা যদি পুরনো কাজগুলোকে করে। এবার কিন্তু এর মাঝখানে বেশ কিছু কন্ট্রোভার্সি উঠে আসে, যেমন ধরে নাও হকার উচ্ছেদ করা হয়েছে। এই হকার উচ্ছেদ নিয়ে তোমার কী মতামত? দেখো, তুমি যা নাম বললে, আমি কারো নাম নিয়ে কিছু বলতে চাই না। ওকে। আর এই জন্যই বলতে চাই না, এই 5 বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে আর কি। আমি জানি না কি ঘটনা, আমি জানি না, সিরিয়াসলি বলছি। তোমার সাথে কিছু হয়েছে কিনা? যখন পরিবর্তনটা হলো না, হ্যাঁ, রাতারাতি অনেকে পাল্টি খেতে শুরু করে দেন। আচ্ছা, ইউটিউবাররা। আচ্ছা। আমি তার আগে লড়াইটা করেছি পরিবর্তনের জন্য, হয়নি। হঠাৎ করে আমাকে নিয়ে পড়ে গেলেন ওই ইউটিউবার। আচ্ছা। তখন প্রচুর ভিডিও আসছে, উদযাপনের ভিডিও। তো একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে, প্রীতি গান্ধী বলে একজন আছেন না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন দিল্লি থেকে, কেউ একজন বিজেপির। তো উনি একটা উদযাপনের ভিডিও, খেলা হবে গানেতে, ওই তলোয়ার নিয়ে ভিজুয়াল একটা পোস্ট করেন। তো আমি দেখাতে চেষ্টা করেছিলাম যে এ কী উদযাপন হচ্ছে, তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে টিএমসি। আমি কী করে জানবো ওটা অন্য জায়গার ভিডিও? একটা বিজেপির নেত্রী পোস্ট করছেন ওই গানের তালে। তখন অত আমাদের আইডিয়া ছিল না মিক্সিং করে এসব করা যায়। তো এটা আমি করেছিলাম বলে আমার ওইটা ফেক বলে আমার সম্পর্কে এমন বললেন ওই ইউটিউবার, কষ্ট লেগেছিল। যে আপনি আপনার শাসকের কাছে যদি পছন্দের তালিকাতে আসতে চান, অন্যভাবে আসতে পারেন, আমাকে টার্গেট করে কী লাভটা হলো? আর যদি ইউটিউবার হিসেবে সেম ফ্যাটার্নিটির মধ্যে পড়েন, তাহলে আলাদা করে ফোন করে বলে দিলেই হয় না? আমাদের একেবারে ভুলটা ধরিয়ে দিই, যাতে কেউ না কেস খায়। এটা তো আমাদের উচিত। তুমি তোমার একটা ইডিওলজি নিয়ে চলতে পারো, আমি একটা নিয়ে চলছি, কিন্তু আমরা কিন্তু দিনের শেষে সবাই ইউটিউবার। আমি সবাইকে এই কথাটা বলি। তো ভুল যদি চোখে পড়ে, হতেই পারে তো না, ফেক ভিডিও আজকালকার যুগে, বলে দেওয়া, দেখো এটা করো না। আমাকে না করে ইউটিউবে এমন বললেন, আমি তার একটা ছোট্ট ভিডিও কাউন্টার করলাম, কিন্তু মানুষ এত রিয়াকশান দিয়েছিলেন। তারপর উনি একটা পরে দেখেছিলাম, উনি আবার স্বীকার করতে বাধ্য হলেন, আমার ব্যাপারে এইভাবে বলার কারণে।
তো ছেড়ে দিন, আমরা এগুলো আমি আর আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে জানতামই না, আমি বললে জানতাম বলে না, আমি বললাম, রাখতে পারো, কেটে দিতে পারো, হ্যাঁ। কিন্তু আমি হকার দিনের শেষে- উচ্ছেদটা নিয়ে একটু বলো হকার আমাকে। উচ্ছেদটা দেখো, হকার খুব সেনসিটিভ এলাকা। হকার মানুষ সহজে হন না। হকার যারা কাজ করে দেখে আমার খুব কষ্ট হয়। আমি যখন ট্রেনে করে যাই খুব কষ্ট হয় হকারের লোকেদেরকে। আর সবার সঙ্গে না বাড়ির ছেলে মেয়েদের কথা আমার মনে পড়ে। বাবা হকার, বাড়িতে বাচ্চারা আছে। হকার খুব সেনসিটিভ। হকার মানুষ সহজে হন না। যার কিছুই নেই, একটা ল্যান্ডে বসে ব্যবসা করার জায়গা নেই, কিচ্ছু নেই, সেই মানুষটি হকার হন, তাই তো? যার কিছুই নেই, বাস্তুহারা টাইপের ব্যবসায়ী। ফলে খুব সেনসিটিভ জায়গা। কিন্তু হকাররাও আবার এমন এমন জায়গায় ঢুকে পড়ছেন, একটা শহরের পরিকাঠামো যেটা দরকার সেখানে ব্যাঘাত ঘটে, যেখানে সেখানে বসে পড়ছেন। আবার একবার বসে পড়লে তাদেরকে তোলাটা নিয়েও সমস্যা তৈরি হয়ে যায়। এক মানবিক অ্যাঙ্গেল, আবার নানান সব দাবি দাওয়া উঠে যায়, পুনর্বাসন ইত্যাদি। ফলে একটা জটিল কেস। আমার মনে হয় অন্যান্য শহরেও হয়তো থাকে এরকম অবস্থা। তো হকার উচ্ছেদ শহরের উন্নয়নের জন্য করতেই হবে, এটা করতেই হবে। কিন্তু আমি একটা মতের সবসময় বিশ্বাসী যে মানুষই হন, মানবিকতার বাইরে কিছুই নেই। তাহলে সব কিছুকে একটা মানবিক অ্যাঙ্গেলে দেখতে হয়। হকার উচ্ছেদ নতুন কিছু না, আগের সরকার আমলে হয়েছে, তার আগের সরকারের আমলে হয়েছে। কিন্তু অ্যাটলিস্ট এটুকু মেনটেন করে চলাটা উচিত যে সৌন্দর্যায়নটা একটা ফ্যাক্ট, কিন্তু পেটের ভাতটাও একটা বড় ফ্যাক্ট। কোনো মানুষের একটা দিনের জন্য পেটের ভাতটা যেন নষ্ট না হয়, বা ওই জায়গায় ঘাটতি না হয়। আমি কেন একটা দিনের জন্য বলছি, এক্ষুনি বলবেন আরে ওখানে না হলে তো অন্য কিছু জায়গায় করতে পারেন। নিশ্চয়ই তিনি করবেন, কিন্তু তাকে সুযোগটা দিতে হবে। তাকে অ্যাটলিস্ট কিছু নোটিশ কিছুদিন দিতে হবে যে আমরা কিন্তু তুলবই, আগের সরকার বা কে সরকার কে কী করছে জানি না, তুলবই, এটা আপনার জায়গা না, আপনি এই সময়ের মধ্যে উঠে যান। এই সময়টা যদি তারা না মানেন, তাদেরকেও মাইন্ড সেট আপটা হতে দিতে হবে যে আমার এখানে থাকবে না, আমার সঙ্গে কিছু করতে হবে, ঘরে বাচ্চা আছে। তারা দেখবেন ঠিক বিকল্প, যদি হার্ড হয় সরকার, সে দেখবেন তারাও ভাববেন যে না, মনে হচ্ছে রাখবে না, তারা বিকল্প জায়গায় তারা কিন্তু চলে যাবেন। তো এই টাইমটা আমি সবসময় দেওয়ার পক্ষে, কারণ বাড়িতে বাচ্চার কথা আমার সবার আগে মনে পড়ে। তো সেটা মেনটেন করে শহরের প্রয়োজনে, পরিকাঠামোর প্রয়োজনে হকার উচ্ছেদ করা যেতেই পারে। কিন্তু হকার উচ্ছেদ মানে তার সংসারে পেটে টান মেরে দেওয়া এটা না। সবসময় যে পুনর্বাসন দেওয়া যায় সেটাও আমি বলছি না যে দিতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট নিজেকে নিজের সংস্থান খুঁজে পাওয়ার সময়টা কিন্তু দেওয়াটা উচিত। এটাই তোমার মানবিক অ্যাঙ্গেলে এই বলছি। দুটো উত্তর দেখে যা বুঝলাম যে বিজেপি সরকার এসেছে বলে যে তুমি তোমার সমালোচনা বন্ধ করে দেবে তা নয়, যখন যেখানে যতটুকু দরকার তুমি আমি কেন করবে। করবো? কেন? আমি বিজেপির লোক না, বিজেপির এমএলএ না। আমাকে অফার যে কোনো পার্টি করেনি তাও না, করেছে। আমার কি উদ্দেশ্য বলো তো? দেখো, যারা পলিটিক্স করে, আমি বলি না যে পলিটিক্সে আসা উচিত না, ভালো লোকের পলিটিক্সে আসা উচিত। কিন্তু এটাও ঠিক, সবাইকে পলিটিক্স করতে হবে একটু পরিচিতি লাভ করেছি বলে, এটাও আমি মনে করি না। আমি না অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি জনগণের জনপ্রতিনিধি, আমি নিজেকে মনে করি। আমি মনে করি আমি জনপ্রতিনিধি। প্রতিনিধি মানে ভোটের মাধ্যমে না। ভোটের মাধ্যমে যারা হয়েছেন তারা তো এমএলএ এমপি হয়েছেন, আমি সেটা না। কিন্তু আমার কোথাও একটা রেসপন্সিবিলিটি আছে যে এই বাংলাকে ডেভেলপ করতে গেলে সরকারের দৃষ্টিতে আনা বিষয়গুলোকে। আমার কিন্তু লক্ষ্য পরিষ্কার। আমার লক্ষ্য পরিষ্কার যে আমার যা হয়ে গেছিলো বাংলাটার অবস্থা আগের সরকারের আমলে, এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই উত্তরণ ঘটানোর জন্য যা যা দরকার সেগুলো আমি এই সরকারটাকে ইউজ করব। দেখো, সরকার হয়েছে, সরকার কি করবে না করবে তাদের পলিসি তারা এগোচ্ছে, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে আমারও দায়িত্ব আছে সরকারটাকে যতটা পারো ইউজ করে নাও। আর এই সরকারটাকে ইউজ করার আমরা সুযোগটা পাচ্ছি কারণ এর ডাবল ইঞ্জিন সরকার আছে, এদের ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। তো সেই ইউজটা করা আমার লক্ষ্য। এখন ইউজ করতে গিয়ে যেগুলো যা দরকার সেগুলো আমি বলবো। যদি দেখি আমি বলছি হচ্ছে না, তখন আরও লোককে দিয়ে বলাবো, আরে দেখুন না, মানুষ বলছেন করো। সেরকমই যদি দেখি যে অনেক স্বপ্ন নিয়ে সরকারটা এসছে, কিন্তু বাচ্চাগুলো বাড়িতে কাঁদছে, তাদের হঠাৎ করে সকালবেলা উঠে শুনছে বাবার দোকানটা নেই, এটা তো হতে পারে না। এই যে এত ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে প্রশ্ন উঠছে, আপনি যদি বলেন যে কালকে সব ভেঙে দেবো বুলডোজার দিয়ে, এটা তো হতে পারে না। পরিবর্তন অনেক মানুষই চেয়েছেন। উচিত হবে যে
কিন্তু এই না যে অবৈধ কনস্ট্রাকশনকে আমি মান্যতা দিচ্ছি, সেটাও বলছি না। মানুষকে একটু সময় দিতে হবে। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সময় দেওয়ার নাম করে আবার অনেকে ভাবেন যে আর কিছু হবে না, তারা বসেই থাকেন। এটাও কিন্তু হওয়া চলবে না। অবৈধ কনস্ট্রাকশন ভাঙতে হবে, ফুটপাত দখল করে যা সব সেগুলোকেও সরাতে হবে। সবটা হবে সিস্টেমে। দেখো, আলোচনার ভিত্তিতে হয় না বলে এমন কিছু নেই। আর আমার বাংলার মানুষ কাঁদবেন, এটা আমি কখনো চাইবো না। সবাই কিন্তু মানুষ দিনের শেষে। আজকে তোমার আমার পয়সা আছে কিছু, আমরা ফ্ল্যাটে আছি, ঠিক আছে। যে মানুষটির পয়সা নেই, একটা ছোট্ট জায়গায় আছেন, তাকে বলা হচ্ছে ইল্লিগাল, চলে যাও। আমার একটা ভিজুয়াল থেকে খুব কষ্ট পেয়েছি। আমি কদিন আগে বুলডোজারের দুটো বাচ্চা কাঁদছে, তাকে নিয়ে মা সরে যাচ্ছে। আরে মানুষ তো আমরা তো মানুষ। তার পৃথিবীতে আমরা একটা জায়গায় আছি ঠান্ডা করে বসে, আর ওই বাচ্চা ওর মায়ের একটা 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 বাসস্থান করে দিতে পারবো না? অ্যাটলিস্ট তাকে করে দেওয়ার মতো সুযোগ দিতে পারবো না? ইললিগাল কনস্ট্রাকশন এত হয়েছে, বিরাট হয়েছে, সব ভেঙে দিলে একটা বিরাট জায়গায় চলে যাবে। কিন্তু আবারও বলছি যে রাখতে হবে, সেটাও বলছি না, কিন্তু এটাও আমার মনে হয় দেখা উচিত বিল্ডিংয়ের স্ট্রেংথ মেপে। একটা ছাড় দেওয়া হয় না, সেটা একটা সমস্যা। কিন্তু সব ভেঙে দিয়ে এত মানুষকে আপনি পুনর্বাসন কোথায় দেবেন? বরং যদি দেখা যায় যে বিল্ডিংয়ের স্ট্রেংথ মাপা যায় তখন ইঞ্জিনিয়ারিং সিস্টেমে, যে এইগুলো টিকবে কিনা, টেকসই কিনা, সেই মতো লিগালাইজ করার যদি কোনো অপশান থাকে, দিয়ে মানুষগুলোকে থাকার ব্যবস্থা করতে হবে। বাংলার মানুষ কাঁদবেন, এটা কখনো হতে পারে না। সেই জন্য আমি যেটা বলতে চাই যে আমি সরকার পরিবর্তন এনেছি মানে বিজেপির পক্ষে। কে বিজেপি? আমার কাছে বিজেপি অমক তমক না। আমি XYZ হিসেবে দেখি। আমি দেখি যে সরকারটা আছে সেটা আমাদের কাজ করতে পারছে কিনা। আর আগের সরকারগুলো মানুষকে যেভাবে ফাঁসিয়ে দিয়ে গেছে, এই যে যেখানে সেখানে হকারকে বসিয়ে দেওয়া, যেখানে সেখানে বিল্ডিং ইলিগালি কনস্ট্রাকশন তৈরি করে সেখানে বসিয়ে দেওয়া, এগুলো সমাধান করতে হবে, খুব মানে ঠিকঠাকভাবে করতে হবে। অসহায় হয়ে একটা ছেলের বাচ্চার চোখের জল পড়ে, এটা আমাদের দোষ। ওরা কেন এলো মানে ওরা কী করে এলো? কিছু না কেউ নিশ্চয়ই লিড করেছেন, তারা এগুলো করিয়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, যারা এগুলো করিয়েছেন, যারা বসিয়েছেন। সেই প্রমোটাররা যারা বসেছেন তারা কিন্তু আবার প্রান্তিক মানুষের কাছে অসহায় সব কিছু থাকে। তো তাদের পাশে আমরা যারা একটু বিচক্ষণ বা একটু সচেতনভাবে থাকি, একটা মানুষকে একটা বাচ্চাকে একটা জায়গায় দিতে পারবো না? সবসময় বয়স্ক লোকেদের কথা ভাবতে নেই, ভাবতে তাদের বাচ্চাদের কথাটা। মনটাকে ওই দিকে ঠেলে নিয়ে যান, দেখবেন আপনার মধ্যে বিবেকটা জাগ্রত হবে। তো আমার অনেক সমস্যা আছে বাংলাতে। সমস্যার সমাধান করার জন্যই তো পরিবর্তনটা চেয়েছি। পরিবর্তন ভাঙচুর করে দিও না, পরিবর্তন ভাঙচুর করতে হবে প্রয়োজনের স্বার্থে, কিন্তু গড়েও দিতে হবে। আমাদের বাংলার কোনো বাচ্চার চোখে জল পড়বে, আমি টিভির পর্দায় দেখব মানে কফি খেতে খেতে, এটা সহ্য হবে না। এই মুহূর্তে ভারতবর্ষ সহ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ন্যারেটিভ প্রচুর পরিমাণে পুশ করা হয় যে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের উপর অনেক অত্যাচার করা হয়। তুমি টিএমসির আমলে অ্যাজ এ ইসলাম মানে মুসলিম তুমি বেশি সেফ ফিল করছো নাকি বিজেপির আমলে বেশি সেফ ফিল করছো? আমি তো এখন তো বেশি সেফ ফিল করছি। এটা আমি তো অন্য সেন্সে বলছি। সেটা হচ্ছে যে এর আগে তো পুলিশের ঠকঠাকানি থাকতো বাড়িতে, নোটিশ এসে গেছে, কেস নতুন হয়েছে। এবার তো সেটা হয়নি এখনো পর্যন্ত, এবং সেটা হবে বলে আমার মনে হচ্ছে না। ফলে এখন তো অনেক বেশি সেফ। আর টিএমসি মুসলিমদের মানে মাথাতে টুপি পরিয়ে চলতো, কিন্তু ওরা যারা বিশ্বাস করেন যে টিএমসি মুসলিম দরদি, এটা ভুল কথা। টিএমসি হচ্ছে ভোট দরদি। ভোটটার জন্যে ওরা টিএমসিকে মানে ভোটটার জন্য মুসলিমদেরকে টিএমসি ব্যবহার করেছে। আর এমনই একটা ন্যারেটিভ তৈরি করেছে যে মুসলিম মানে তাকে টিএমসি করতে হবে, টিএমসি না করলে সে মুসলিম না, মানে এই টাইপের। এবং আমাকে প্রচুর গালাগালও শুনতে হয়েছে। আমাকে তো আগে এই পরিবর্তনের আগে ফোন, এই যে নাম্বার দেওয়া আছে না, ফোন আসতো, মুসলিম নাম দেখলেই ট্রু কলারে তো উঠতো। আমি ধরলেই আমি জানি ও খিস্তি দেওয়া হবে, ধরলেই ও দেবেই। আমি মুসলিম না, আমি কলঙ্ক, আমি অমকের দালাল, আমি হিন্দু হয়ে যেতে পারি, এই টাইপের লাগতো গালাগাল মুসলমান লোকরা দিতেন। আর এখন কিন্তু উল্টে গেছে বিষয়টা। এখন আবার বেশি ফোন আসছে আগের থেকে, কিন্তু এখন ফোন এলে ফোনটা ধরলে আমি যখন দেখি মুসলিম নাম, ফোনটা আমি ইচ্ছা করে ধরি কয়েকটা, তো ধরি দেখি খিস্তির বদলে এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম শফিকুল ভাইজান ভালো আছেন। মানে এখন পুরো উল্টে গেছে। এখন তারা মনে করছেন কোথাও যে একটা ভয়ঙ্কর বিপদ হয়তো সামনে চলে এসছে, বিজেপির সরকার, তো শফিকুলকে ধরে চলতে হবে, ওর সঙ্গে বিজেপির ভালো আছে, তাহলে বাঁচা যায়।
তো এখন দেখি আমাকে ভরসা করে আর কি এগোনোর চেষ্টা। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এই যে বিজেপি ভীতি না, এটা টিএমসি বেশি করে তৈরি করেছে। টিএমসি এগুলোকে বেশি করে চালিয়েছে এবং সেটার প্রচারও বাংলাদেশে হয়েছে। এখন বিজেপির কিছু কর্মসূচি হয়েছে বা বিজেপির লোকেরা কিছু বিষয় করেছেন, সেটাকে একটা ন্যারেটিভ সেট করা হয়েছে। তার মধ্যে যেটাকে নিয়ে এখনও বলার চেষ্টা হয় সেটা হচ্ছে বাবরি মসজিদ। এখন বাবরি মসজিদের ভাঙার সঙ্গে যারা যুক্ত বা যারা চেয়েছিলেন তাদের অনেকে বিজেপিতে, তো বিজেপি ভাঙেনি কিন্তু মানে ভাঙার সঙ্গে যুক্ত বা ওটা ভেঙে রাম মন্দির তৈরি করতে হবে সেই লোকগুলো অনেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তো সেটা নিয়ে বিজেপির ব্যাপার, এবং এটা ঠিক রাম মন্দির তৈরি হওয়ার পরে প্রধানমন্ত্রী তিনি অনেক গুরুত্ব দিয়েছেন, উদ্বোধন করেছেন, একটা যোগও আছে। কিন্তু সবটাই যোগটা কিন্তু তাদের সাংগঠনিক বা অন্য সরকারি বেনিফিট নিয়ে না, কিন্তু সরকারি সুযোগ সুবিধা দিয়ে সরকারি খরচে এটা না। তো এখন ওই বাবরিটাকে ইস্যু করেই মানে মুসলিমদেরকে ভয়টা দেখানো হয় এখানে। কিন্তু আমি যেটা ফিল করছি, ওই বাবরির ব্যাপারটা ছাড়া, যদিও তার সঙ্গে পেটের ভাতের কোনো সম্পর্ক নেই বাবরি ইস্যুতে একটা সরকারের ক্ষেত্রে, ওটা ছাড়া আর গুজরাটটাকে রিলেট করার চেষ্টা হয়। এর বাইরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না যে বিজেপির বিরুদ্ধে কিছু বলার আছে বলে। এক গুজরাট, দুই হচ্ছে বাবরি, দেখবে এর বাইরে দেখবে আর কোনো কিছু বলে না। বাদবাকি যেগুলো বলে সেগুলো তো তথ্য কতটা ঠিক আছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। যেমন বলা হচ্ছে ইদানিংকালে যে আজান বন্ধ করে দিচ্ছে বিজেপি, কিন্তু আজান বন্ধের কিন্তু কোথাও কিছু বলা নেই। বলা আছে অডিও লেভেলটা একটা লিমিটের মধ্যে রাখতে হবে, সেটা আজান শুধু না, সর্বক্ষেত্রে বলা আছে। তো এটাকে যদি আমরা বলি আজান বন্ধের জন্য বলছে বলে পাকশাকাশে লেগে পড়লাম বিক্ষোভ দেখাতে, ওটা তো ঠিক না। এটা কারা করছে বলো তো? এটা তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক, মুসলিম লোক, তারা কিন্তু এই কাজটা করছেন। তারা এই কিছু বলে টলে ভয় দেখিয়ে বিজেপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে। তো এইগুলো করে একটা এরকম চেষ্টা হয়। কিন্তু আমি যেটা দেখলাম, দেখো শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়ে কিছু ভাতা বন্ধ করেছেন তো, যে সরকারি কোষাগার থেকে ধর্মের ভিত্তিতে কোনো ভাতা আমরা অ্যালাউ করব না। আচ্ছা, উনি তো সনাতনী নিয়ে এত কথা বলেন, হিন্দুদের ভোটেই ক্ষমতায় এসছেন সেটাও বলেন এবং আমরাও বিশ্বাসও করি সেটাই। আচ্ছা, উনি তো চাইলে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনদের ভাতাটা বন্ধ করতে পারতেন, উনি পুরোহিত ভাতা নাই বন্ধ করতে পারতেন, কিন্তু উনি সব বন্ধ করে দিয়েছেন। বা উনি এই যে ডেভেলপমেন্টের যে কাজ, সেখানে তো বলছেন না যে আমরা মুসলিমদের লোকেদেরকে করাবো না। দেখুন, দলের কে কোথায় টুকটাক মন্তব্য করে ফেললেন, সার্টিফিকেট দেবো না, সেটা তার নিজস্ব, তার ক্ষোভের জায়গা থাকতে পারে। আর আমি একটা কথা বলে দিই মুসলিমদের উদ্দেশ্যে, যে একটা কেউ কিছু বলেছে সেটা নিয়ে তাই করছেন, এটাও ঠিক না। এটা তো সত্যি, এখানে যে ক্ষমতায় এসছে বিজেপি মুসলিমদের ভোটের জন্য না, সনাতনীদের ভোটে। ওদের কিন্তু একটা আক্ষেপ আছে যে আমরা এত কাজ করছি, কেন্দ্রীয় সরকার এত কাজ করছে, আর দেখো ভোটের বেলায় সেই আমাদের বিরুদ্ধে ক্যাম্পেন। ওদের ভোট দরকার নেই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে করতে হবে। সেটা করেই কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম এই ডাকটা দিয়েছিলেন যে যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, উনি কিন্তু প্রথম ডাকটা দিয়েছিলেন। তো এটা করে উনি যেটা করতে পেরেছেন, এই ভোটটাকে একাট্টা করতে পেরেছেন এবং পরিবর্তনটা এসছে। ফলে যাদের ভোটে পরিবর্তন এসছে, যাদের জন্য পরিবর্তন আটকে যাচ্ছিল, তাদের তো কিছু মানুষ তো থাকেন না, একটু রাগ তো হবেই। তো সেই রাগবশত কোথাও কিছু কেউ বলে ফেললে এই হচ্ছে বিজেপি নীতি বলে চিৎকার করে উঠে পড়া, এটা ঠিক না। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। রিতেশ তেওয়ারি, উনি এমএলএ হয়েছেন, তো ওনার একটা মন্তব্যকে নিয়ে একটা চলছে যে উনি বলেছেন যে মুসলিম কাউকে সার্টিফিকেট দেবো না, তুমি যাও তো মুসলিম কাউকে নিয়ে দেখো তো দেয় কি দেয় না। আমি বিশ্বাস করি, আমি যেটুকু চিনি, আমার সঙ্গে যতটা সম্পর্ক আছে, অনেক দিনের সম্পর্ক, লোকটাকে আমার এরকম মনে হয় না। কিন্তু ওনারা কিছু ক্ষেত্রে বলেছেন, একটা ক্ষোভের জায়গা থেকে বলে এসছেন। আর ভোটের সময় কেউ কিছু বলেছেন, তাদের একটা উদ্দেশ্য ছিল পরিবর্তন ঘটাতে হবে, সেই জন্য আমাদের ভোটটাকে এদিকে টানতে হবে, ভোট কনসোলিডেট করতে। হ্যাঁ, যেমন আমি শুভেন্দুর ওই যে স্লোগান হিন্দু ভাই ভাই, আমি সেটাকে সমর্থন করি মুসলিম হয়েও। কেন? কারণ হিন্দু ভাই নামে হিন্দু লাগছে, কিন্তু ওই স্লোগানটা আমার কাছে সাম্প্রদায়িক স্লোগান লাগেনি, আমার কাছে ওটা পলিটিক্যাল স্লোগান লেগেছিল। কারণ ওনারা ওই স্লোগানটা এই জন্যই দিচ্ছে, এই ভোটটাকে একত্রিত করার জন্যে, রাজ্যে পরিবর্তনের জন্যে। তো আমার লক্ষ্য যদি পরিবর্তন হয়, তো ওটাকে আমি পলিটিক্যাল স্লোগান হিসেবেই দেখব। আর উনি ওদিকে হিন্দু ভাই বলছেন, আর দেখুন না যখন কাজ করছেন পুরোহিত ভাতা বন্ধ করে দিয়েছেন, তো উনি রাখতে পারতেন তো। তাহলে ওটা ছিল পরিবর্তনের জন্য পলিটিক্যাল স্লোগান। কিন্তু যখন সরকারটা এসে গেছে, কাজ কিন্তু সবার জন্য করছে, তাহলে আমার ভয়টা কেন হবে? বরং ওই যারা এই সেকশনটাকে মূর্খ করে রেখে, পিছিয়ে রেখে
দুষ্কৃতি এইসব বানিয়ে ভোট ফায়দা তোলার চেষ্টা করতো। মুসলিম মানে কিছু বলা যাবে না, মুসলিম মানে ওরা ইল্লিগাল কনস্ট্রাকশন করুক, বোমা গুলি করুক, কিছু বলবো না। এটা করতে গিয়ে এই সেকশনটা এমন জায়গায় চলে গেছে না, যেটা ভয়ঙ্কর বিপদে চলে গেছে। আগের সরকার আমলে তুমি বলো না মুসলিমদের কোথায় দেখতে পাও? দুটো জায়গায় দেখতে পাও, একটা হচ্ছে সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল। এই দুটো জায়গায় বেশি যে দেখতে পাও, এটা এখান থেকে তুমি বুঝতে পেরে যাবে কেন দেখতে পায়। সরকারি হাসপাতাল মানে তার খরচ করার ক্ষমতা নেই বেসরকারি হাসপাতালে যাওয়া, তার মানে আর্থিকভাবে তারা কতটা পিছিয়ে। তুমি দেখবে সরকারি হাসপাতালে 90% বেড মুসলিম, ঠিক। আর ডাক্তার খোঁজো দেখি তো কত পার্সেন্ট ডাক্তার আছে মুসলিম, 5%ও খুঁজে পাবে না। তার মানে ওখান থেকে দুটোর উত্তর পেয়ে যাবে, শিক্ষায় কত পিছিয়ে মুসলিম আর আর্থিকভাবে কতটা পিছিয়ে মুসলিম। এটা হয়ে গেল। আর জেলে যাও, ম্যাক্সিমাম মুসলিম। যত অপকর্ম, দুষ্কর্ম, কুকীর্তি, এইসবে মুসলিমদের যোগ জেলে। এটার নাম ইসলাম। ইসলাম তো শান্তির ধর্ম, পরিষ্কার ধর্ম, স্বচ্ছ ধর্ম বলার চেষ্টা হয়, এটার নাম ইসলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেসের আমলে কি মুসলিম সেফ ছিল? সেফ বলতে কি ওই রেড রোডে মুখ্যমন্ত্রী হিজাব পরে নামাজে দাঁড়িয়ে গেলেন, যেটা একেবারেই ঠিক না, বা ওই ইফতারে চলে গেলেন, হয়ে গেল মুসলিমদের জন্য? আসল উন্নতি, আসল উত্তরণটা কোথায় ঘটিয়েছেন? আর যত গণ্ডগোল দেখবে মুসলিমদের নাম এসে যাচ্ছে, আর সেন্ট্রাল এজেন্সিও আসতে বাধ্য হচ্ছে, সব জেলবন্দি। কতজনের পরিবার শেষ হয়ে গেছে। উনি উস্কাতেন, পাল্লায় পড়তেন এই মূর্খ সূর্খ লোকেরা, আর পরিবার শুদ্ধ তারা সমস্যায় পড়ে যাচ্ছে। ফলে কোথায় সেফ? বরং আমি তো দেখছি যে আফটার চেঞ্জ, আজকে এতগুলো দিন চলে গেল, কোথায় অশান্তি হয়েছে। যেটা বলা হচ্ছিল যে বিজেপি এলেই সব মুসলমানদেরকে কচুকাটা করে ফেলবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, শুনেছেন কোথাও তাড়িয়ে দেওয়া হয়েছে? বিজেপি একটা কথা বলছে, অবৈধ লোকেদেরকে আমরা রাখবো না। সেটা যে কোনো দেশ বলবে, আমেরিকাও বলছে অবৈধ অনুপ্রবেশ কাউকে আমরা অ্যালাউ করবো না। এখন অবৈধ অনুপ্রবেশটাকে যদি মুসলিম অ্যাঙ্গেলে ধরে ফেলেন, এত মুশকিল। মুসলিম হতে পারেন কিন্তু অবৈধ অ্যাকচুয়ালি অবৈধ অনুপ্রবেশকারী, সেটাকে মুসলিম অ্যাঙ্গেলে ধরলে হবে না। মুসলমানদেরকে কেন আমরা সিএতে নাম তুলতে পারবো না? কেন পারবে? সিএটা কি বলেছে? সিএ বলেছে যে যারা ধর্মীয় অত্যাচারে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেবো। তো মুসলমানরা কেন বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে কেন আসবেন? তারা অন্য ধান্দায় আসবেন। তো অন্য ধান্দায় এলে তাকে আমরা কেন জায়গা দেবো? পরিষ্কার কথা। তো এটাকে মুসলিম ন্যারেটিভ তৈরি করবে, আর বাংলাদেশ থেকেও সেই কথা বলবে, ওদের উদ্দেশ্যে যে আমরা এখানে ওদেরকেও সবাইকে জায়গা দিয়ে দিই, নাহলেই বলবে বিজেপি মুসলিম বিরোধী। এখানে এবার বলছে যে কুরবানি নাকি বন্ধ করে দিয়েছে। কুরবানি বন্ধ করার কথা তো বলেনি। কোথায় বলেছে কুরবানি বন্ধ করার কথা? কুরবানির ক্ষেত্রে এই যে গরু কথাটা উঠে আসছে না, গরু আমি অর্ডারটা দেখছিলাম, গরু বলে ওরকম আলাদা করে কিছু নেই। পশুর সম্পর্কে, গবাদি পশুর সম্পর্কে বলা আছে, আর আমরা সব গরু টাড়িয়ে পড়ে গেছি। ওখানে গবাদি পশুর সব লিস্ট আছে, দেখবে অনেকগুলো নামও আছে। অন্য কিছু নিয়ে কোনো চর্চা হচ্ছে না, শুধু বলছে গরু, বলছে কুরবানি বন্ধ না, বলা হচ্ছে পশুগুলো জবাই করার ক্ষেত্রে পুরনো যে অর্ডার, এই সরকার কিন্তু অর্ডার করেনি, পুরনো অর্ডার যেটা এক্সিকিউট হচ্ছিল না বা মনিটরিং হচ্ছিল না। আমার খুব মনে আছে বাম আমলেও একটা জবাই নিয়ে একটা খবর খুব একটা সময় হতো, যে যেখানে সেখানে জবাই হতো, কসাইখানা ছাড়া জবাই করা যাবে না। বাম আমলের কথা বলছি, তখনও হয়েছে সরকারি কসাইখানা ছাড়া জবাই করা যাবে না, ফিট সার্টিফিকেটের সব কী সব ব্যাপার সব ছিল, তখনও ছিল। এটা পুরনো আইন। তো আগের সরকার বা তার সরকার করতো না, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বা অন্য কোনো ভাবনা থেকে। এই সরকার সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে। কিন্তু কুরবানি বন্ধ কোথায় বলেছে? কুরবানি বন্ধ হলো বলা হয়নি তো। ওখানে পরিষ্কার বলা আছে বলি দিতে গেলে এইগুলো ফলো করতে হবে। তো নিয়ম ফলো করে করবেন। আর গরু দিতে হবে মুসলমানদেরকে, গরুই কুরবানি দিতে হবে, কোথায় কোরআন হাদিসে বলা আছে? গরু দিতেন, অভ্যস্ত হয়ে পড়েছিলেন মানুষ। আরবে কি গরু কুরবানি হয় নাকি? নবীজির আমলে কি গরু কুরবানি হতো নাকি? তো মানুষ এখানে ওই দুম্বা পেত না, যেগুলো ওখানে দেওয়া হয়, এখানে বিকল্প হিসেবে গরু, তো তাতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তো যদি মনে হয় যে ওরা গোমাতা, ওদের দেবতা, একটু বেশি করে কষ্ট দিয়ে আমরা এনজয় করব, এটা কুরবানি হলো না। কিন্তু কুরবানি মানে হচ্ছে নিজের ক্রোধ, হিংসা, এগুলোকে কুরবান করা। আর যদি মনে হয় যে ওদের গোমাতা একটু জবাই করে আমরা মস্তি নেবো, দেখ তোদের দেবতাকে কুরবানি করছি, এটা কিন্তু কুরবানি হচ্ছে না। ওই গোশ খাওয়া হবে, মাংস খাওয়া হবে, গোমাংস খাওয়া হবে, সেক্ষেত্রে এটা কিন্তু কুরবানি হচ্ছে না, কিছুই না। এখন কুরবানি কিরকম পর্যায়ে চলে গেছে জানো? দেখানো, তুই কত টাকা দিয়ে গরু কিনেছিস, দেখ তার থেকে বেশি টাকা দিয়ে আমি কিনেছি। এটা কিন্তু কুরবানি না। কুরবানি একটা মায়া মমতার জায়গা থেকে। এক তো কুরবানি নিজের পালিত, নিজের লালন পালন করা, একে কুরবানি দেওয়ার একটা ব্যাপার ছিল, যাতে মায়া বসে আছে। এখন কুরবানি কেমন হয় বলো তো? কালকে কুরবানি, আজকে হাট থেকে নিয়ে চলে গেল,
ওটা কুরবানি না। এর অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যায় আমি যেতে চাই না। আর দ্বিতীয় কথা, সরকার সিদ্ধান্ত নেয়নি, কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, অনেক অ্যাঙ্গেলে নিয়েছে, মানে প্রাণীর তার সংরক্ষণ ইত্যাদি অ্যাঙ্গেলে নিয়েছে। যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলো। কোর্টে তো গিয়েছিল মনে হয় একটা সেকশন, কোর্ট তো অ্যালাউ করলো না। তো ফলে এর সঙ্গে সরকারের কিন্তু কোনো সম্পর্ক নেই, সরকার জাস্ট অর্ডারটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে। সবটাই কোর্টের ব্যাপার এবং প্রাণী সংরক্ষণের একটা বিষয়কে মাথায় রেখে বলা হয়েছে। তো সেটা সেই নিয়ম ফলো করে যদি কেউ কুরবানি দেন তো সমস্যা কোথায়? আর মুসলমানদের গরু না খেলে কি চলবে না নাকি? যদি কেউ গরু খাবো ভেবে নেন, এ তো সেই গরু খেকো মুসলিম হয়ে গেলেন না। ঠিক আছে, খেতে পারেন, আপনাদের রুচির ব্যাপার। তো গরু যে একেবারেই জবাই করা যাবে না সেটা তো বলেনি, সিস্টেম মেনে বলা যায়, সিস্টেম মেনে করবেন। মানে এটাকে আমি ওইভাবে নিচ্ছি না। তোমার অ্যাগেনস্টে তো মানে প্রচুর, তুমি বললে যে অনেক মুসলিমরা ফোন করে তোমাকে গালাগালি দেয়, অনেক সময় অনেক এক জায়গাতে শুনেছি তোমার নামে নাকি ফতোয়া জারি করা হয়েছে তোমাকেই করা হবে। কিন্তু মানে আমি যা দেখলাম, মানে তোমার সাথে কথা বললাম, তুমি হালাল ছাড়া খাও না, হ্যাঁ, তারপরে তুমি রেগুলার মানে রিলিজিয়ানটা প্র্যাকটিসও করো, আমি নামাজ পড়ি তো রেগুলার পড়ো। এবং তোমার এখানেই আমি প্রথম বলে দিই, এটাও অনেকে জানেন না, আরামবাগে আমার যেখানে বাড়ি, যেখানে বাড়ি প্রান্তিক পল্লীতে, আমার বাড়ির একটা প্লট কোণে একটা নতুন মসজিদ করেছি আমরা, পাড়া থেকেই করেছি। আচ্ছা। এবং সেখানে আমার অ্যাক্টিভ রোল আছে, পাড়াতে গিয়ে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। ওই জায়গাটা কেনার প্রথম টাকাটা দেওয়া থেকে শুরু করে আমার আছে, আমার কোনো লুকোনো নেই। তো আমাকে দেখাতে হবে না আমি মুসলিম। মানে তোমার অ্যাগেনস্টে এই যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হয় সেটা বেশিরভাগ হচ্ছে তুমি টিএমসির যারা অ্যাগেনস্টে করেন না তারা কতজন ঠিকঠাক মুসলিম, আমার প্রশ্ন আছে। আমাকে দেখাতে হবে কেন বলো তো আমি মুসলিম? আমাকে দেখাতে হবে কেন বলো তো আমি নামাজ পড়ি? আমার যদি মসজিদে জায়গা থাকে আমি কেন রাস্তায় নামাজ পড়বো কেন? তাই না? একটা উৎসবের নামাজ হলো সেটা অন্য বিষয়, ঈদ হলো একদিনের হয়ে গেল। আমি যে রেগুলার বেসিসে রাস্তায় নামাজ পড়ি, আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে, সেটা তো আমি করতে পারি না, একটা মানুষকে কষ্ট দিতে পারি না। এক্ষুনি কেউ বলবেন ও দুর্গাপুজো যে রাস্তাতে হয়, দেখুন দুর্গাপুজো হয় প্রথমত ছুটির সময়, সেই সময় পুরো ছুটি থাকে। আর দুর্গাপুজো আমি যতটুকু দেখেছি কলকাতায় রাস্তা পুরো ব্লক করে সাইডে একটা জায়গা। আর এখন তো এমন করে দেয় রাস্তায় নামাই যায় না, মেন রাস্তায় নামাই যায় না। সে ঘুরে একটা মণ্ডপে ঘুরে আসতে গেলে সে বাঁশের ব্যারিকেড ঘুরে আসতে মাথা খারাপ হয়ে যায়। কেন করা হয়েছে এগুলো? যাতে করে মানুষের দুর্ভোগটা না হয়, এই জন্য তো করা হয়েছে। ফলে ওই রকম ওটা করতে দেওয়া হচ্ছে, এটা কেন না? এটা কেন? একটা মসজিদ, নামাজ পড়ার জন্য একটা মসজিদ করতে পারবো না আমরা? আমাকে রাস্তায় দেখুন ফাঁকা থাকলে পড়ুন, নো প্রবলেম, নামাজ আমিও পড়ি, নামাজ পড়ার তো পক্ষে, আমি মুসলিম, তো আমার তো লুকোনো কিছু নেই, আমি এটা বিশ্বাস করি। তো আর আমি এটা বিশ্বাস করি প্রত্যেকে তার ধর্মটাকে নিজের ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করুন, সং সাজবেন না। শুভেন্দু অধিকারী তার ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করেন, দেখবেন উনি যেখানে যান মন্দিরে পুজো নিষ্ঠার সঙ্গে, উনি কিন্তু অন্য ধর্মের সং সাজতে যাননি। কিন্তু আমাকেও তুমি দেখতে পাবে না যে আমি অন্য কোনো ধর্মের বা আমি 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 পুজোতে যাই, দেখতে যাই, এই না যে আমি সেই বিশ্বাসী হয়ে গিয়ে আমি সেই আধ্যাত্মিক ভাবনায় ভাবিত হয়ে গেছি। কেন আমি করব? আর কেন আমার থেকে লোক আশা করবেন না? তো আমার বক্তব্য, প্রত্যেকে নিজ ধর্ম যদি নিষ্ঠার সঙ্গে পালন করেন না, ওই সম্প্রীতি চাই, একসঙ্গে বৈঠক করতে হবে, মঞ্চ করতে হবে, কোনো দরকার নেই। যে মানুষ প্রকৃত ধার্মিক হবেন না, সে অন্য ধর্মকে সম্মান দেবেন। আর ওই সব কিছুকে মিলিয়ে করতে গেলে না, দেখবে জগা খিচুড়ি হয়ে যায়, আঘাত হয়ে যায়। ধর্মে অ্যালাউ নেই কিন্তু করতে বাধ্য। ওই যে মমতা ব্যানার্জি এমন করতেন, অন্য ধর্মে অ্যালাউ নেই, ইমামদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। প্রত্যেকের নিজের ধর্ম পালন করুন, আর প্রকৃত ধার্মিক হলে দেখবেন অন্য ধর্মকে কেউ কখনো আঘাত করবেন না। একদম ঠিক। ভণ্ডগুলোই গণ্ডগোল করে, আমি এটা বিশ্বাস করি, ভণ্ডগুলোই গণ্ডগোল করে। এই ভণ্ডামিটা সরতে হবে। তাহলে আমি আমার ধর্ম পালন করি, কিন্তু অনেকে মুসলমানরা মনে করেন অমক তমক, তারা এইসব বলার চেষ্টা করেন, কিন্তু আমি আমার জায়গায় ঠিক আছি, আল্লাহ আমাকে জানেন। আর আমি মনে করি কঠিন পরিস্থিতিতে, মানে যদি আমার ধরো আমি ধরছি তর্কের খাতিরে, আমাকে কেউ নামাজ পড়তে দিল না যে তুমি বাইরে নামাজ পড়বে না, আমি যেখানেই আছি সেখান থেকে নামাজ যদি পড়ি, যদি নামাজ পড়ার সুযোগ নাও পায়, আমি যদি আল্লাহকে বলি আমি নামাজ পড়তে চাইছি কিন্তু এখানে সুযোগ নেই আল্লাহ, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস করি আমি দাঁড়িয়েও যদি আবার সিজদা দেওয়ার জায়গা না থাকে, আমি দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, আল্লাহ সেটা কবুল করবেন। ধর্ম নিয়ে প্রতিযোগিতা, এবং এটা শুধুমাত্র আমি মনে করি রাস্তাঘাট নয়, ট্রেনে আমি মাঝখানে দেখছিলাম একটা ভিডিও, একটা দূরপাল্লার ট্রেনের মধ্যে তারা ট্রেনের ভিতরে আরতি করছে, ধূপধুনো জ্বালাচ্ছে, আবার একদল তারা সেখানেই নামাজ পড়ছে। তা যে জায়গাটা লোকের সমস্যা যদি হয়, সমস্যা না থাকলে তুমি করতে পারো। আর আমাদের তো আছে নামাজে, ধরো এখানে যে আমি ধরো টাইম হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি বাইরে আছি, উপায় নেই, তুমি পরের ওয়াক্তে, এটাকে কাজা নামাজ বলে, কাজা,
আবার তুমি পরে পড়তে পারো, আমাকে ওখানেই পড়তে হবে, ওয়াক চলে যাচ্ছে। অন্যের সমস্যা না হলে তুমি পড়তে পারো, আমি আমার তাতে কোনো নেই, কিন্তু অন্যের সমস্যা হবে বা কেউ কিছু করবেন, এটাকে নিয়ে অশান্তি হতে পারে, কটাক্ষের ব্যাপার হতে পারে, আমি কেন সেই ঝামেলায় যাবো? তুমি আল্লাহর সঙ্গে আমার কানেকশান তো। তুমি বিশ্বাস করো যে মানে এটা এখন তোমার কথা শুনে বুঝতে পারলাম যে তুমি বিশ্বাস করো যে বিজেপি যেহেতু আমাদের রাজ্যে এসেছে, মুসলিমদের কোনো ক্ষতি হবে না, বরং তাদের উন্নতিই হবে। আমি তো বলেছি যে যদি এই সরকারটা থাকে, এতে একটি সময় থাকে 10 বছর 15 বছর, আমি কম করে দিয়ে ধরি, মানে 15টা বছর যেটা টিএমসি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমদের যা হাল, আর 15টা বছর পরে তুমি দেখবে তো এই বাংলার মুসলমানদের উন্নতি কোন লেভেলে গেছে। কেন জানো? তারা মূল স্রোতে আসতে শুরু করে দিয়েছে। একটা সময় মানছি না মানবো না বলছিল, আজকে তুমি দেখো, আজকে ইমামরাও বলছেন গো হত্যা করা চলবে না, এই করা চলবে না, অমক তমক, তারাও কিন্তু মানতে শুরু করছেন, তারাও কিন্তু বলতে শুরু করছেন। এবার এখানে আলাদা করে আমরা মুসলিম মানে আমাদের আলাদা আলাদা সব আলাদা আলাদা কিছু থাকছে না, কিন্তু এখানে সবাইকে মূল স্রোতে আসতে হবে। আর মূল স্রোতে এলেই না, যদি কম্পিটিশান শুরু হয়ে যাবে, তো তখন কম্পিটিশান হলে যাবে, সব প্রত্যেকের উন্নতি হয়। তুমি দেখবে এই মুসলিম সেকশন এই যে অহেতুক ঝামেলায় জড়িয়ে থাকতো, এই যে পাকশা খাসে যেটা হয়েছে, আমার ধারণা ওখানে ওই বিক্ষোভ আর কোনো দিন হবে না, এই ঘটনার পরে যা করে দিচ্ছে সরকার। ফলে এই অশান্তির দিকে ওরা থাকছে না, কাজের দিকে ব্যস্ত থাকবে, ধর্ম দিনরাত করবে না, মন থাকবে কর্মসংস্থানে, কাজে, আর মূল স্রোতে মূল শিক্ষার দিকে আসবে। তুমি দেখবে 15টা বছর পরে এই মুসলিম সমাজের প্রকৃত উন্নয়ন কতটা হচ্ছে, আমি বিশ্বাস করি সেটা। ফলে এখানে ভয়ের কিছু কারণ নেই। আর ভয় থাকলে আমাকে বলবে না, আমি তো বলেছি মুসলমানদেরকে, বলো তো কোন মসজিদে আজান বন্ধ করে দিয়েছে, আমি যাব সেখানে, যদি সত্যিই দেখবো ওখানকার মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি দেখব। আর সত্যি প্রকৃত ধর্ম পালনের জন্য কতটা ওখানে হচ্ছে আর কতটা লোককে দেখানোর জন্য হচ্ছে সেটাও দেখব। অহেতুক মানুষকে ডিস্টার্ব করা কিন্তু চলবে না, কোনো ধর্মে সেটা নেই। ফলে কেন আমরা ভয়টা করবো? আচ্ছা দাদা, তুমি কি বিশ্বাস করো যে টিএমসি আবার ব্যাক করবে? একেবারেই বিশ্বাস করি না। আমি এটাই বিশ্বাস করি, টিএমসি আর কখনো আসবে না। এটা আমি এখানে বসে লিখে দিয়ে যাচ্ছি, টিএমসি আর কখনো আসবে না। আর টিএমসির পতনটা আরও, এমনি পতন দেখতে পাচ্ছ, আরও পতন পরিষ্কার হয়ে যাবে নভেম্বরে। কলকাতা পুরসভার ভোটটা যখন হয়ে যাবে, ওরা ওটার দিকে তাকিয়ে আছে। ওই ভোটটাতে যখন দেখবে ম্যাসিভ লস করে গেছে কাউন্সিলর, হবেই, এটা আটকানো কোনো জায়গা যাবে না। এখন যে 40% ভোট এই ভোট এতে পেয়েছে টিএমসি, ওটা দেখবে 20% নিচে মিনিমাম নেমে যাবে পুরসভার ভোটে। ওই ভোটটা সবটা যে বিজেপিতে আসবে সেটা আমি বলছি না, ওই ভোটটা অন্য দল পাবে, হয়তো বামেদেরও ভোটের কিছুটা বাড়তে পারে, কংগ্রেস বা অন্য বাড়তে পারে, কিন্তু টিএমসি ম্যাসিভ ধস নামবে। তখনই যেটুকু এখন ওরা বলছে না আমাদের 40% ভোট, আমাদের এতগুলো এমএলএ, তখনই আরও কনফিডেন্স লো হয়ে যাবে। আর ওনাদের তো নেতা নেত্রী যারা আছেন উপরে, তারা তো বুঝে গেছেন হাওয়া খারাপ, দেখবে মেজাজ ঠিক নেই। ফলে এই টিএমসির কোনো ভবিষ্যৎ নেই। তাই তো বলছি, যারা এখনও টিএমসির সঙ্গে আছেন, জাস্ট টাইম নষ্ট করছেন। যদি পলিটিক্স করতে হয়, টিএমসি না করে অন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজুন। যদি নিজেরা কিছু করতে পারেন, ঐক্যবদ্ধ হয়ে দল তৈরি করতে পারেন, করবেন। যদি অন্য কোনো দল না নেয়, না হলে মানে অন্য কোনো রাস্তা দেখুন। টিএমসি থাকা মানে টাইম লস্ট। আর একটা কথা, টিএমসিটা কেন শেষ হয়ে যাবে? টিএমসিটা কারা করছিলেন শেষ দিকটায়? টিএমসি তারাই করছিলেন যারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করা যায়, ম্যাক্সিমাম লোক। তো যদি সেই ক্ষমতা না থাকে, তো সেই লোকগুলো কেন থাকবে? তারা তো ক্ষমতার সঙ্গে থাকতে চাইছেন। তো যখন দলটা ক্ষমতাই নেই, তো তারা থাকবেন কেন? আর তারা না থাকলে দলটা কে করবেন? যারা শুরু করেছেন তারা তো দলে নেই, তাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে, তারা অনেকে সরে গেছেন। ফলে দল করার লোক লাগবে তো কোথায়? এই যে দুটো কর্মসূচি হলো, রেল হকার উচ্ছেদের কর্মসূচি, বলে তো হকাররা ওখানে গেছিলেন, কেউ জাননি। ফলে এই দলটার কোনো ভবিষ্যৎ নেই। আর অভিষেকরা যেভাবে পলিটিক্স করেন, হুঁশিয়ারি দিয়ে, ওইভাবে আর চলবে না। আর অভিষেক এমনভাবে নিজেকে শুরু করেছেন, উনি যেভাবেই এরপরে কথা বলতে শুরু করুন, মানুষ ওনাকে আর ভালো চোখে নেবেন না। ফলে টিএমসির ভবিষ্যৎ বলে কিছু নেই। মমতা ব্যানার্জির তো ভবিষ্যৎ আর কি পলিটিক্সে, উনি তো কিছুদিন পর হয়তো সরেই যাবেন। আমি তো বলবো যে দুটো ব্যাপার, জেলবন্দি হতে পারে ওনাদের, যা কাজ করেছেন। আর জেলের বাইরে থাকলে অভিষেককে তুমি হয়তো দেখবে শান্তিনিকেতন বিল্ডিংয়ের পাশে যে ফুটপাত আছে, ওখানে যদি চায়ের দোকান থাকে, ওই চায়ের দোকানে দেখবে সন্ধ্যেবেলা এটা হাসির না, এটা ফ্যাক্ট। চায়ের দোকানের সামনে দেখবে সন্ধ্যেবেলা, কাজ না থাকলে যা হয়, সন্ধ্যেবেলা দেখবে বসে আছে লোকজন চায়ের দোকানে আড্ডা দেবে। আড্ডা দেয় না। আমি বলছি মানে দেবে কি আদৌ? কারণ সে তো ওই লোকজনের সাথে যা ব্যবহার করেছে ওই এলাকার লোকের সাথে। এখন তো না, 10-20 বছর পর মানুষ তো রাগটা কমে যায়। যেমন এখন বামেদের অনেককে তুমি দেখবে রাস্তায় দাঁড়িয়ে চা খাতেন, মিনিস্টার ছিলেন, আমি নিজে দেখেছি। তো ওই রকম হয়ে যাবে, পাশ থেকে লোকেরা বলবে, কী রে অভিষেক, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কোথায় যাচ্ছিস? এই টাইপের রাস্তায় নেমে যাবে।
হয় ওনাকে সন্ন্যাস নিয়ে নিতে হবে, ওনার নতুন দলের কোনো নেই, আর যদি বিদেশ চলে যান, শুনেছি বিদেশে অনেক ব্যাপার স্যাপার আছে, এখন আবার তাকে বিদেশে যাওয়ার একটা দিয়েছে, কোর্ট আবার একটা করে দিয়েছে। তো এর বাইরে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। টিএমসির ভবিষ্যৎ একেবারে নেই, আর ব্যানার্জি পরিবারের পলিটিক্যাল ভবিষ্যৎ একেবারেই নেই। এটা নিশ্চিত, তুমি লিখে রেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি তোমাকে বলি তুমি একটা শব্দে বা একটা লাইনে টিএমসিকে ব্যাখ্যা করো, কি বলবে? লস্ট কেস। টিএমসির আর কিছু নেই। আর টিএমসির পার্ট হচ্ছে একটা কালো অধ্যায়। এটা আমাদের জন্য খুব মানে বাংলার জন্য একটা খুব কলঙ্কিত অধ্যায়, এটুকু বলতে পারি। এই 15টা বছর যে আমরা কীভাবে নষ্ট করলাম আমাদের রাজ্যের জন্যে, এটা পূরণ করতে অনেকটা বেগ পেতে হবে সরকারকে। ওই একটা কথাই বলবো, টিএমসি হচ্ছে বাংলার জন্য একটা কালো অধ্যায়। সিপিএমকে কি বলবে? সিপিএম তো আগে উন্নতি করেছিল, কিন্তু ওদের নামেও প্রচুর অভিযোগ পড়ার দিকে এসছে। সেই জন্য আমি নিজে টেস্ট করে দেখেছি, এখনও সিপিএমের খবর করলে মানুষের দেখি রাগ কমে না, এখনও দেখি উল্টো দিকে কথা বলেন। ফলে সিপিএম এখন বাধ্য হয়ে হয়তো যেহেতু বিকল্প নেই, ভোট হয়তো খানিকটা বাড়তে পারে, কিন্তু মানুষের কিন্তু এখনও সিপিএমের উপর থেকে রাগ যায়নি। এটা কিন্তু আমার আমি খবরের নিরিখে কথাটা বলছি। তবে ওরাও এতদিন টিকে আছে, এটা একটা বড় ব্যাপার। ওদের এখনও অফিস টফিস খোলা হয়, কিন্তু ওদের কিছু চেঞ্জ করতে হবে। ওদের এখনও ওই যে ভয়েসটা না, কমরেড, এটা শুনলে মানুষের এখনও পিলে চমকে যায়। ওদের অহংকার ব্যাপারটা আছে, কমরেড, ওই গলা শুনলে না এখনও মানুষ ভয় পেয়ে যান। ওরা আগে এরকমই করতো বাড়ির সামনে, এই কোথায় আছিস, এই গলার ভয়েসটা কিন্তু ওদের পতনটা এনে দিয়েছিল। এই কমরেড বলতেই পারে, কমরেড তো একটা বন্ধুর ডাক, কমরেড, কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। এখনও তুমি দেখবে সিপিএমের কিছু কিছু নেতার হাবভাব, তাদের চালচলন, এমনকি নতুন নেতারা যারা হয়ে উঠেছেন, তাদের চালচলন কিন্তু প্রশ্নের মুখে। তাদেরকেও অনেকটা পোলাইট হতে হবে যদি তারা ক্ষমতায় আসতে চায়। আইএসএফকে কি তুমি দেখছো একটা রাইজিং? আইএসএফের রাইজিং একটা জায়গা আছে, যেহেতু আমাদের বাংলাতে মুসলিম ব্যাপারটা আছে। তবে আইএসএফের ভবিষ্যৎটা খানিকটা অগ্রগতি হবে বিজেপির কারণে, যেহেতু এখানে বিজেপি শাসন ক্ষমতায় এসছে। বিজেপির লোকেরা একটু সনাতনী দিকটাই তো থাকবেন, ওনাদের ন্যারেটিভ তো থাকবে, তো সেইটা আবার খানিকটা বেনিফিটের জায়গায় চলে আসবে আইএসএফের কাছে, যেহেতু এদের মুসলিম বেশ একটা পার্টি। কারণ এও বলার চেষ্টা করবে না, দেখো বিজেপি এই করছে সেই করছে, কারণ ন্যারেটিভ সেটটা তো অলরেডি হয়ে রয়েছে। ফলে এখান থেকে কিন্তু আইএসএফের বিরাট কিছু আমি বলবো না, কিন্তু আইএসএফের যে অবস্থায় এখন অবস্থান দেখতে পাচ্ছ, এবং ব্ল্যাঙ্ক মার্কেটও আছে, এখন অন্য পার্টিও সেই জায়গাটা দখল করতে পারছে না। তো এই জায়গা থেকে আইএসএফ কিন্তু শেষ হয়ে যাওয়ার জায়গাটা নেই। আইএসএফের একটা রাইজিং জায়গা কিন্তু থাকবে মুসলিম ভোট ব্যাংকের নিরিখে। তো দাদা, কেমন লাগলো আজকে আমাদের পডকাস্টে এসে? আরে আমি তো এত বকছি, আমি ভাবছি এত কথা কে শুনবে। মানে আমার প্রথম এরকম পডকাস্ট, এরকম লাইট জ্বলছে, আমি চেয়ারে বসে আছি, খুব ভালো লাগছে। আর আমি বলবো যে তোমাদের এই উদ্যোগ এবং নতুন ছেলেমেয়েরা প্রচুর এই ধরনের কাজ করার চেষ্টা করছেন, একটা বলার জায়গা তৈরি হচ্ছে, খুব ভালো লাগছে। মানুষ যারা দেখছেন তাদেরও কমেন্ট কী হয় দেখব, তোমাদের আরও উন্নতি ঘটবে এটা আশা করব। চালিয়ে যাও। তোমার কাছ থেকে আজ অনেক কিছু জানতে পেরেছি, আর আশা করবো এরকম আরও একটা আমাদেরকে সুযোগ দেবে, আর একদিন আমরা এরকমভাবে আলোচনা করব। দরকার হয় এবার আমরা আরামবাগেই যাব। না, অবশ্যই আমার বাড়িতে এসো, যে বাড়িতে পুলিশ ঢুকছিল এসো। আর এটা একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, এটা তুমি আমাকে ডাকলে এরকম না, আমরা নিজেদের মধ্যে হয়ে গেলাম, এবং আমাদের অনেক কিছু শেয়ার হবে, যোগাযোগ আরও ভালো হলো, স্ট্রং হলো। কেমন লাগলো আজকের এই পডকাস্ট আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলকে, কারণ আমরা এরকম ধরনের ইনসাইটফুল পডকাস্ট আরও আনবো, যার মাধ্যমে আপনারা আপনাদের নলেজকে আরও বাড়াতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।